আমি হচ্ছে চেয়েছিলাম আসলে আমার পেজ থেকে আমি ইয়েটা করব, লাইভটা করব, কিন্তু আনফরচুনেটলি পেজে হচ্ছে একটা রেস্ট্রিকশন দেয়। আমি যেটা মাত্র দেখতে পেলাম সেটা হচ্ছে যে পেজের মেয়াদ যদি 60 দিন না হয় তাহলে পেজ থেকে লাইভ করা যায় না। তো আমার হচ্ছে নিজের আইডি থেকেই আসলে লাইভটা করা লাগতেছে। এবং এইখানে হচ্ছে ইনশাআল্লাহ যা যা বলার আশা করি বলবো। তো আশা করি যারা হচ্ছে আমি বলেছিলাম যে আমি পেজ থেকে করব, তারা মানে যারা পেজটা দেখতেছেন, পেজ থেকেও আশা করি সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। আর কমেন্টে হচ্ছে ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া আছে, যে ম্যাটেরিয়াল গুলার বিষয়ে আমি কথা বলবো। তো আমরা আসি আমাদের সবাইকে স্বাগতম যারা আছেন লাইভে। আহ আজকে হচ্ছে আমরা বিসিএস এর রিটেন নিয়ে কথা বলবো। এবং রিটেন আসলে এখন খুবই কাছে, মোটামুটি বলা যায় 1 মাস মতো সময় আছে। অথচ দেখা যায় রোজার মধ্যে আমাদের ওইভাবে পড়া হয় না, পড়া গুছাতেও সময় লাগে। এবং 2 মাস আসলে 2 মাস রিটেনের পড়ার জন্য আসলে যথেষ্ট সময়। কিন্তু সমস্যা হচ্ছে যে যারা নতুন এইখানে, তারা আসলে 2 মাসে গুছায় ওইভাবে নিতে পারবে না। কারণ পড়া অনেক বেশি। পড়া আসলে কতটুকু পড়তে হবে এইটা বুঝতে বুঝতেই না 2 মাস লেগে যায়। তো 2 মাসে পড়া সম্ভব, কিন্তু ওই যে পড়াটা গুছাইতেই তো 2 মাস লাগে, যে কারণে নতুনদের জন্য একটু টাফ হয়ে যায়। তো এই জন্য আমি চিন্তা করলাম যারা নতুন অ্যাজ ওয়েল অ্যাজ যারা হচ্ছে পুরাতন কিন্তু দেখা যাচ্ছে কোনো কারণে ফেইলিয়ার আসতেছে তাদের তাদের জন্য হচ্ছে আমি একটা সেশন করি, যে সেশনে আমি আমার এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করব, কিভাবে কি করা উচিত, কোনটা কিভাবে অ্যান্সার করা উচিত। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা উপকৃত হবেন, এটা আমি আশা রাখি। তো আমাকে অনেকে চেনেন, অনেকে চেনেন না। আমি হচ্ছে বর্তমানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত আছি। তাছাড়া এর আগে আমি শ্রেডাতে কর্মরত ছিলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে, এবং আমি এনএসআই ও সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম নবম গ্রেডেই। কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি এনএসআই জয়েন করিনি। আহ, এবং খুব রিসেন্টলি মোটামুটি মাসখানেক হয়েছে আমি 46তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আপনারা কম বেশি অনেকেই জানেন। তো যাই হোক, আমরা হচ্ছে আস্তে আস্তে আমাদের লাইভের দিকে আগাই। ফার্স্ট অফ অল হচ্ছে এটা একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমার মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে 51তম বিসিএস প্রিলিমিনারিকে টার্গেট করে হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম চলতেছে। এবং সেটা হচ্ছে রোজার প্রথম থেকে শুরু করেছি। এটা ইতোমধ্যেই আমরা বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, ভূগোল আর নৈতিকতা। আহ, আচ্ছা, নেট কানেকশন হচ্ছে একজন কোশ্চেন করেছেন নেট কানেকশন স্লো কিনা। এটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, নেটটা বেশ ভালোই এখানে প্রবলেম করতেছে। আমি একটু আমার ফোনের ডেটাতে আমি সুইচ করেছিলাম, কিন্তু সেইটাও আজকে প্রবলেম করতেছে। মানে অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়, ওই টাইপের একটা অবস্থা। তো এই জন্য একটু কাইন্ডলি, এই জন্য আমি হচ্ছে আগে ক্ষমা প্রার্থী। আমার নেট কেন জানি না আজকেই এসে এটা ডিস্টার্ব দিচ্ছে, এই জন্য আমি একটু সরি। একটু কাইন্ডলি কষ্ট হবে হয়তো এখানে, একটু দেখেন। আর আমি এটার ফার্দার হচ্ছে রেকর্ডেড ভার্সনটাও ইনশাল্লাহ আপডেট করে দিব। এবং ওইখানে আশা করি এই লেটেন্সিটা থাকবে না, কারণ রেকর্ডটা তো আমার এন্ড থেকে করা হচ্ছে। তো আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামে ইতোমধ্যে বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, ভূগোল, নৈতিকতা এই ক্লাসগুলা করেছি, এবং সংশ্লিষ্ট যে ম্যাটেরিয়াল গুলা আছে এগুলো দিয়ে দেওয়া হয়েছে। যারা এনরোল করেছেন তারা তো পড়ছেনই। এছাড়াও যেই জিনিসগুলাতে ডিটেল ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন, যেমন ইংরেজি ব্যাকরণ, গণিত, মানসিক দক্ষতা, বিজ্ঞান, এগুলোতে প্রত্যেকটা টাইপ ধরে ধরে বা টপিক ধরে ধরে ইনশাল্লাহ ক্লাস নিব। এবং ম্যাটেরিয়াল আর গাইডলাইন তো সবগুলোর ক্ষেত্রেই দেওয়া হবে। এখানে একটা লিংক দেয়া আছে, এই লিংকে কথাটাই যদি আপনারা ক্লিক করেন, আপনারা হচ্ছে একটা আমার বাংলা ক্লাসের কিছুটা অংশ দেখতে পাবেন, যারা আগ্রহী দেখতে পারেন। আর এনরোলের জন্য এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। যাই হোক, তো আমরা চলে আসি আমাদের রিটার্ন নিয়ে। রিটেনের ক্ষেত্রে বেসিক্যালি 2 ধরনের প্রস্তুতি দরকার হয়, একটা হচ্ছে মানসিক প্রস্তুতি, একটা হচ্ছে আপনার শারীরিক প্রস্তুতি। আমি যে কথাগুলো বলছি এগুলো অনেকের কাছে একটু রিডান্ডেন্ট লাগতে পারে বা অ্যাজ ইউজুয়াল খুবই ক্লিশে লাগতে পারে, কিন্তু আমি বলবো অন্তত খেয়াল করে শোনেন, কারণ প্রত্যেকটা জিনিসই আসলে ইম্পর্টেন্ট। এটা আমি বুঝতে পেরেছিলাম যখন আমি আমার 46 বিসিএস এর রিটেনের আগে আজিজ সারতাজ ভাই, উনি 40 বিসিএস এর অ্যাডমিনের, উনার কিছু লেখা পড়েছিলাম, এবং উনি খুঁটিনাটি অনেক কিছু বলেছিলেন। প্রথম প্রথম আমার কাছে খুঁটিনাটি গুলো খুবই
রিডান্ডেন্ট মনে হচ্ছিল, কিন্তু পরে আমি বুঝতে পেরেছিলাম যে না, আসলে এই খুঁটিনাটিগুলো দরকার। যেমন উনি কি ধরনের কাপড় পরে পরীক্ষা দেওয়া উচিত এইটা পর্যন্ত উনি বলেছিলেন। তারপর পরীক্ষার আগের রাতে যেন ইসুপগুলের ভুসি খাওয়া হয়, এই টাইপের কথা উনি বলেছিলেন, এবং ইট রিয়েলি ওয়ার্ক ওয়েল। আপনারা হচ্ছে ভাইয়ের পেজটা দেখতে পারেন, বিসিএস স্ট্র্যাটেজি উইথ আজিজ সারতাজ জায়েদ, আপনারা সার্চ করলেই পাবেন। ভাই খুবই একজন ভালো মানুষ, মাইডিয়ার মানুষ এবং হেল্পফুল মানুষ। উনি এখন বেলাবোতে এসিল্যান্ড হিসাবে কর্মরত রয়েছেন। তো মানসিক প্রস্তুতি আপনার যে বিষয়গুলোর জন্য দরকার, প্রথমত হচ্ছে লম্বা সময় ধরে আপনার লেখা লাগবে। আপনার পরীক্ষাটা টোটাল একটা দুইটা কিন্তু পরীক্ষা না, 6টা পরীক্ষা, এবং ক্ষেত্র বিশেষে যাদের টেকনিক্যাল আছে তাদের তো আরো একটা পরীক্ষা আছে, 7টা পরীক্ষা। এই 7টা পরীক্ষার জন্য প্রত্যেকটা পরীক্ষা মোটামুটি 4 ঘন্টাও আছে, এর মাঝে 3 ঘন্টাও আছে। তো 4 ঘন্টা টানা লেখাটা কিন্তু বেশ বড় একটা কাজ। তো আপনাদের এই মানসিক প্রস্তুতিটা অন্তত থাকা লাগবে। এবং এখানে আরো বড় যেটা সমস্যা, এবারকার রুটিনটা যদিও কিছুটা ফ্লেক্সিবল আছে, কিন্তু অন্যান্য বারের রুটিনে আরো বেশি চাপানো থাকে। যে আপনার ধরেন আজকে পরীক্ষা দিয়ে আসলেন, কোনো কারণে আপনার মন ভালো নাই, মুড ভালো নাই, কিন্তু আপনি যে আজকে রেস্ট করবেন আপনি সেই সুযোগটা পাবেন না, আপনার আগামীকাল আবার একটা পরীক্ষা দিতে হবে। সো ইউ হ্যাভ টু রিভাইজ অল ইউ হ্যাভ রেড অলরেডি। তো এইটা হচ্ছে বেশ ভালো একটা মেন্টাল প্রেশার হিসেবে যায়। আরেকটা জিনিস হচ্ছে আপনার প্যানিকড হওয়া যাবে না। যারা বিসিএস এর ভাইবা পর্যন্ত যায়, কম বেশি ভাইবাতে একটা কোয়েশ্চেন করা হয় যে আপনার উইকনেস, আপনার স্ট্রেংথ সম্পর্কে বলুন। তো ওইখানে মোটামুটি সবাই বলে যে আমার স্ট্রেংথ হচ্ছে আমি প্রেসারের নিচে কাজ করতে পারি, আন্ডার প্রেসার আমি ভালো সার্ভিস দিতে পারি। এই জিনিসটা আসলেই আপনাকে ওন করতে হবে, আপনাকে আন্ডার প্রেসার ভালো সার্ভিস দিতে হবে। পরীক্ষার হলে আপনার উপর ভালো রকম প্রেসার পড়বে, কিছু পরীক্ষায় এলোমেলো কোয়েশ্চেন হবে, কিছু পরীক্ষায় আপনার পরিস্থিতি অনুকূলে নাও থাকতে পারে। তো এইখানে আপনাকে প্যানিক হওয়া যাবে না ভাই, আপনার যথেষ্ট টেম্পারমেন্ট ধরে রাখতে হবে। এখানে টেম্পারমেন্ট কন্ট্রোল, অনেক পরীক্ষার হলে গেলে দেখা যায় ওইখানে কিন্তু আপনি ঘড়ি নিতে পারবেন না। তো সামনে পিএসসি থেকে যে ঘড়িটা প্রোভাইড করা থাকে অনেক সময় দেখা যায় সেটার ব্যাটারি নষ্ট, বা আপনার বেঞ্চটা হয়তো নড়ছে, আপনার বেঞ্চে হয়তো একটা গর্ত আছে যেটা আপনার লিখতে সেখানে ইনকনভিনিয়েন্স সৃষ্টি করছে। সেই সব ক্ষেত্রে আপনার কিন্তু হঠাৎ করে তখন মাথা গরম হয়ে যাবে যে আমি এত কষ্টে পড়াশোনা করে আসলাম, এখন কি তাহলে আমি এই জন্য কি আমি করে যাব, পিছিয়ে যাব। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পরীক্ষার্থী ইনভিজিলেটরের সাথে এইসব ব্যাপারে তর্ক বিতর্ক শুরু করে দেন, যে ঘড়ি কেন এখনো ঠিক নাই, আপনারা কি করেন, আপনারা কি আগে দেখেন না। এই কাজগুলো ভাই করা যাবে না। আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে পরীক্ষাটা আপনার খারাপ হবে। ইনভিজিলেটরের কিচ্ছু যায় আসে না, উনি আসবেন যাবেন, উনি ওনার অনারিয়াম নিয়ে যাবেন। তো আপনি যা হারানোর হারাবেন। সুতরাং এখানে টেম্পারমেন্ট যথেষ্ট কন্ট্রোল করতে হবে। ঘড়ি স্লো, আপনি সুন্দরভাবে তাকে বলতে পারেন যে স্যার এখানে ঘড়িটা স্লো, বা ঘড়িটা এই মুহূর্তে বন্ধ, তো এটা একটু ঠিক করলে আমাদের জন্য ভালো হয়, এইভাবে। বা আপনার হয়তো খাতাটা ছেঁড়া পড়েছে, প্যানিকড হবেন না, দাঁড়িয়ে যে স্যার আমার খাতাটা এখন ছেঁড়া পড়েছে, তো আমার খাতাটা চেঞ্জ করতে হবে। অনেকে প্যানিক করে বৃত্ত ভুল ভরাট করে, যেমন হচ্ছে যেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারের বৃত্ত ভুল ভরাট করে ফেলে। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, বৃত্ত ভুল ভরাট করলে কোনো সমস্যা নেই যদি আপনি উপরের ডিজিট গুলা ঠিকঠাক মতো লেখেন। আপনি 1 1 এখানে হয়তো লিখলেন, কিন্তু আপনি 0 ভরাট করে ফেললেন, আপনি আবার 1টা ভরাট করে দিন, সমস্যা নেই, এই খাতা রিড হবে ইনশাল্লাহ। এবং এটা ম্যানুয়ালি চেক হয়, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ আমি নিজে এই টাইপের কাজ করে একটা পরীক্ষাতে পার পেয়েছি। অর্থাৎ পিএসসি এটা ম্যানুয়ালি চেক করে, পিএসসি এতটা নির্দয় হবে না। তো এইখানে আপনারা প্যানিকড হবেন না, যদি ভুলও হয়ে যায় প্যানিকড হবেন না। অনেকে হচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার আগেই চিন্তা করে যে আমি এইটা এটা দেখে লিখবো, এইটা এটা ওর কাছ থেকে এর কাছ থেকে টুকবো। যাওয়ার পর আশেপাশে হচ্ছে আহ একটা বন্ধুত্ব পাতায় যে আপনি আমাকে অঙ্কটা দেখাবেন, বা হচ্ছে আপনি ইঞ্জিনিয়ার, আপনি তাহলে আমাকে মানসিক দক্ষতাটা হেল্প করেন, সায়েন্সটা হেল্প করেন। এই টাইপের নকল করার চিন্তা দূরতম কল্পনাতেও আনা যাবে না ভাই। আপনি সিভিল সার্ভেন্ট হতে আসছেন, কয়েকদিন পর আপনি দেশের বড় বড় জায়গায় বসবেন, আপনার সামনে কোটি কোটি টাকার প্রলোভন থাকবে। তো আপনি যদি পরীক্ষাতে সামান্য নকলের চিন্তা আপনি দূর না করতে পারেন, আপনি তো ওইখানে গিয়ে আগেই নিজেকে বিক্রি করে দিবেন। তো এই ধরনের কোনো ধরনের 2 নাম্বারি করার টেকনিক ভুলেও মাথায় আনবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে, ভুলেও মাথায় আনবেন না। এরকম কোনো চিন্তা করে যাবেন না, আপনি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, এটাই আপনার কাজ। পরীক্ষার হলে বেশ কয়েকটা কোশ্চেন আপনি আনকরা দেখতে পাবেন, যে কোশ্চেন আপনি জীবনে কোনদিন দেখেন নাই, জীবনে কোনদিন পড়েন নাই, এগুলা দেখে প্যানিকড হবেন না। যেই কোশ্চেন আনকরা সেটা বেশিরভাগ মানুষের জন্যই আনকরা। যেমন 46 বিসিএস এ
আমার হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরীক্ষাতে আমি আবিষ্কার করলাম কোশ্চেনটা পেয়ে যে কোশ্চেন এসেছে প্রথমে গ্লোকাল, এই জিনিস আমি জীবনে কোনদিন দেখি নাই। তারপরে কোশ্চেন আসছে র্যামিফিকেশন, কোশ্চেন আসছে স্পিল ওভার ইফেক্ট কি, এবং এটা হচ্ছে ইউরোপের একীভূতকরণে কিভাবে কাজে লেগেছে, এগুলো আমি জীবনে কোনদিন পড়ি নাই। ফার্স্টে 5 মিনিট মতো আমি খুব প্যানিকড হয়েছিলাম যে আমার বিসিএস বুঝি আজকে এখানেই শেষ। তারপর আমি মাথা ঠান্ডা করলাম, চিন্তা করলাম যে এইগুলা বেশিরভাগ মানুষই পড়েনি। এখানে যদি 10,000 মানুষ রিটেন দেয়, তার মধ্যে খুব বেশি হলে হয়তো 100 মানুষ এগুলা জীবনে চোখে দেখেছে আগে। তো সবার জন্যই এটা নতুন। তার মানে আসলে আজকে অনেকেই প্যানিক করে জাস্ট বাদ হয়ে যাবে। আজকে যদি আমি প্যানিকটা না করি, আজকেই আমার দিন, যেদিন আমি আসলে আমার ক্যাডারটা অ্যাচিভ করতে পারবো। তো এটা হচ্ছে মাথায় রাখতে হবে যে আপনি অনেক আনকরা জিনিস দেখবেন, এই টাইপের জিনিসে আপনার প্যানিক করা যাবে না। শারীরিক প্রস্তুতি কি, এই যে 1 মাস আছে, এই একটা মাস একটু খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান থাকবেন, উল্টাপাল্টা কোনো কিছু খাবেন না। আপনার জন্য এখন প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান, একটা সেকেন্ডও আপনার জন্য মূল্যবান। তো আপনার ধরেন উল্টাপাল্টা খেয়ে এখন পেট খারাপ হলো, এটা কিন্তু আপনার পড়ালেখা 2টা দিন অন্তত নষ্ট করে দিবে। তো এটা আপনি অনেক পিছিয়ে যাবেন, এটা খুব সাবধান। কোনো রকমেই খাওয়া দাওয়াতে এখন এলোমেলো করা যাবে না। পরীক্ষার কয়েকদিনে তো একদম ধরে ধরে খেতে হবে, যে একটা একটা আইটেম আপনি কি খাচ্ছেন এটা আপনার হিসাব থাকতে হবে, আপনি কোথা থেকে কি খাচ্ছেন। ভুলেও বাইরের কোনো কিছু খাওয়া যাবে না। বাসার যথাসম্ভব কম তেলে বা স্বাস্থ্যকর যে খাবারগুলো আছে এইগুলো আপনার পরীক্ষার কয়েকদিন খেতে হবে। এখানে কোনো এলোমেলো করা যাবে না। ভাই আপনার এই শরীর যদি খারাপ হয় আপনার পরীক্ষা কিন্তু শেষ, এটা মাথায় রাখতে হবে। সো শরীর ভালো রাখতে হবে। ফ্যান একদম ছেড়ে ঘুমালাম, এমনই ছেড়ে ঘুমালাম, আমার পরের দিন সকালে উঠে নাক বন্ধ হয়ে গেল, সর্দি কাশি, পড়ায় মন বসছে না, এগুলা খুব সাবধান। অসুস্থ হওয়ার মতো ভুল এই 1 মাসে অন্তত করা যাবে না। পরীক্ষার জন্য আগেই 10-12টা কলম প্রিপেয়ার করবেন। এগুলা একটু দাগাদাগি করে চালু করে রাখবেন। আমি পরীক্ষা দিয়েছিলাম মেটাডোর i3 দিয়ে, এবং নীল কলমের ক্ষেত্রে আমি একটা কলম ব্যবহার করেছিলাম যেটা বেসিক্যালি আমার মামাতো ভাই আমাকে দিয়েছিলেন। এটা হচ্ছে ডাক্তাররা আসলে ফ্রি পেয়েছিল, কোথা থেকে আমি জানি না, উনি ডাক্তার মানুষ। কলমটা খুব সুন্দর এবং খুব কালি সুন্দরভাবে ফুটে ওঠে। তো এরকম একটা কালি নিবেন। জেল পেন হলে কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। আপনারা জাস্ট সুন্দরভাবে খাতায় যেন নীল কালিটা ফুটে উঠে এরকম একটা কালি নিবেন। নীল কলম প্রিপেয়ার করবেন 2টা, আর কালো কলম 10 থেকে 12টা আপনারা প্রিপেয়ার করে রাখবেন। পরীক্ষার হলে অনেক সময় কলম ফল করতে পারে, তো আপনাদের হাতে রিডান্ডেন্ট অপশন থাকা লাগবে। হলে যে কলমটা দিয়ে লিখবেন, এখন থেকে অবশ্যই সেই মডেলের কলমই শুধুমাত্র হাতে নিবেন, আর কোনো মডেলের কলম হাতে নেবেন না। আপনার মাসেল যেন এটার সাথে অভ্যস্ত হতে পারে, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। পরীক্ষার কেন্দ্র আসলে কোথায় পড়ছে এবং সেখানে আপনি কিভাবে যাবেন, এটা আগে থেকে আপনার মাথায় ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। পরীক্ষার দিন সকালে উঠে কোনোভাবে যদি প্যানিক করেন এটা নিয়ে, তাহলে কিন্তু বিপদ ভাই। পরীক্ষার আগে কোনো কিছু নিয়ে প্যানিক করা যাবে না। কোথায় যায়, কিভাবে যায়, এবং ব্যাকআপ ওয়ে কি। যেটা মেট্রোতে যাওয়া যায় সেখানে অবভিয়াসলি আপনি একটা ব্যাকআপ ওয়ে রাখবেন, কারণ মেট্রো কিন্তু হঠাৎ হঠাৎ ফল করে কোনো কারণে, হতে পারে কোনো কারণে যান্ত্রিক ত্রুটি হলো, তখন আপনি কিভাবে যাবেন, নেমে হয়তো আপনার পাঠাতে যেতে হবে। এটা আপনার মাথায় রাখতে হবে যে কোন রাস্তা দিয়ে আপনার ব্যাকআপ ওয়েটা আছে, এটাও যেন ক্লিয়ার থাকে আপনার কাছে। পরীক্ষার হলে গিয়ে আশেপাশে বেশি খাতির করবেন না, কারণ অনেক বড় বড় রথী মহারথী এখানে বসবে। হয়তো সে অলরেডি অ্যাডমিন বা পুলিশে রেকমেন্ডেড, সে হয়তো এখন এসেছে, বা অডিটে রেকমেন্ডেড, সে হয়তো এসেছে ফরেন ক্যাডারের জন্য। এখন তাকে দেখলে কিন্তু অলরেডি আপনার আত্মা উড়ে যাবে যে এই মানুষের সাথে আমি রিটার্ন দিতে বসছি, তাহলে তা আমার তো হবে না। তো বেশি খাতিরের দরকার নেই, হাই হ্যালো এই পর্যন্তই ইনাফ। পরীক্ষার হলের বাইরে দেখবেন মানুষ তুমুল পড়াশোনা করছে, আপনিও করবেন, কিন্তু কারোর পড়াশোনা দেখে বা তার মোটা মোটা ভলিউম বই দেখে, তার হ্যান্ড নোট দেখে ভিড়মি খাবেন না। আমি 47 রিটেনের দিন আমার সেন্টার পড়েছিল হচ্ছে রূপপুর, রূপনগর, সরি, রূপনগর মডেল স্কুলে, মিরপুরে। এবং আমি বাংলা পরীক্ষার দিন আমি যে ফুটপাতে বসে হচ্ছে আমি গ্রামার গুলা রিভিশন দিচ্ছিলাম, এটা আমি, আমার পাশে আরেকজন ভাই বসলেন। উনি দেখলাম শুধু রচনার উপর ওনার বিশাল একটা হ্যান্ড নোট, এবং উনি ওইগুলা লাস্ট টাইমে রিভাইজ করছেন। এখন আমার মনে হলো আমি জীবনে কোনদিন কোনো রচনা ফুল রিডিং পড়ি নাই, বিসিএস এর জন্য তো নাই। তাহলে কি মানে মানুষজন এদিকে কত ডেডিকেটেড পড়াশোনা করছে। কিন্তু আমার এই জিনিসটা আসলে নেয়ার মতো অভ্যাস ছিল, আমি ঠিক আছে মানুষ পড়ুক সমস্যা নেই। গেলাম হলে, হলে যাওয়ার পর দেখলাম রচনা এসছে কি, বাংলা সাহিত্যে তারুণ্য। আমার প্রথম মাথায় আসছে এই ভাইয়ের কথা, যে এই ভাই এতগুলা রচনা পড়ে আসছে, তার কমন পড়ে নাই। আমার নিজের কি হবে আমি এটা চিন্তা করি নাই, আমারও কমন পড়ে নাই। কিন্তু আমার উনার কথা মাথায় আসছে যে উনি এত কষ্ট করে আসছে, উনার কি পরিমাণে একটা শখ খাবে উনি। তো এরকম কারোর কন্টেন্ট, কারোর নোট, এগুলো দেখে বেশি আতঙ্কিত হবেন না। এবার আসি আমরা পড়াশোনাতে।
প্রথমত আমরা বাংলা নিয়ে কথা বলবো, বিষয়ভিত্তিক প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত, কি করা উচিত, কি করা উচিত না। ব্যাকরণ ও সাহিত্য, এইখানে মোট 60 মার্কস, বাট আপনাকে ডেফিনেটলি এইখানে প্রচুর টাইম দিতে হবে, কারণ যদি সার্কুলার পদ্ধতিতে খাতা দেখা হয় তাহলেও এগুলো ইম্পর্টেন্ট। এবং আজকে দেখলাম মধুদা থেকে পোস্ট করা হয়েছে যে এই বিসিএস এ 47 বিসিএস এ কিন্তু সার্কুলার পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না, অর্থাৎ 50তেও হয়তো এটাই হতে পারে, সার্কুলার পদ্ধতি হয়তো অনুসরণ করা হবে না। তো সেক্ষেত্রে একজন শিক্ষক যদি, একজন পরীক্ষক পুরো খাতাটা দেখলে উনি খাতার কয়েকটা পয়েন্ট দেখে আপনার সম্পর্কে একটা আইডিয়া করবেন, এবং তার মধ্যে প্রধান পয়েন্ট হচ্ছে ব্যাকরণ এবং সাহিত্য। এই দুটো যদি আপনি ভালো পারেন তার মানে আসলে আপনি বাংলা ভালো পারেন, আপনার উপর তার ইমপ্রেশন ভালো আসবে। এবং রচনা, ভাব সম্প্রসারণ, এই টাইপের যেগুলো লেন্দি জিনিস সেগুলোতে আপনার কিন্তু তখন মার্ক অটোমেটিক ভালো আসবে। তো এই চোখ পয়েন্ট গুলোতে আপনার ডেফিনেটলি ভালো করতে হবে। আমার খাতার প্রেজেন্টেশনটা খেয়াল করবেন, আমি একটু পরে এটা দেখাবো। সারমর্ম কিভাবে লিখতে হবে, ভাই সারমর্ম পড়ে পড়ে সময় নষ্ট করবেন না। এইখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটায় ক্লিক করবেন, তারিক মঞ্জুর স্যারের একটা কলাম আসবে, ওইটা সুন্দর করে 2বার পড়বেন, আপনার আশা করি সারমর্ম নিয়ে আর প্যারা নেওয়া লাগবে না। এগুলো কমন পাওয়ার কোনো আশা করবেন না, এগুলো কখনো মুখস্থ করে নিজের ব্রেনের উপর চাপ দিবেন না, সময় নষ্ট করতে যাবেন না। স্রেফ আইডিয়া নিবেন কিভাবে লিখতে হয় এবং ওভাবে আপনি লিখবেন পরীক্ষার হলে। সংলাপ সেম, ভুলেও 3টা 4টা সংলাপ পড়ে বা মুখস্থ করে এরকম কোনো ভাবে নিজের উপর প্রেসার দিবেন না, নিজের ব্রেনকে রক্ষা করুন। এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে এগেইন তারিক মঞ্জুর স্যারের একটা কলাম আছে, এই কলামটা আপনারা পড়ে যাবেন, সংলাপ কিভাবে লিখতে হবে খুঁটিনাটি এখানে যা লেখা আছে এইভাবে আপনি ফলো করে ইনশাল্লাহ পরীক্ষার হলে লিখবেন, আপনার সংলাপ খুবই ভালো হবে। অযথা এগুলোর পেছনে আলাদা পড়াশোনা করে সময় নষ্ট করবেন না। এই 2টা লিঙ্ক 2-4বার করে আপনারা সুন্দর করে পড়বেন, পরীক্ষার আগে আরেকদিন দেখে যাবেন, একদম পরীক্ষার 1 দিন বা 2 দিন আগে। ভাব সম্প্রসারণ, ভুলেও এগুলো কমন পাওয়ার কোনো চিন্তা করবেন না। প্রিভিয়াস ইয়ারে যেগুলো বেশি আসে, যেমন কমল হীরার পাথরকে বলে, এটা অনেক আসে। তারপর শিক্ষিত লোকের কালচার, মোতাহের হোসেন চৌধুরীর একটা কোটেশন আছে, এটা দিয়ে আসে। তারপর ফ্যাশনটা হলো, স্টাইলটা হলো মুখশ্রী, এরকম একটা কথা আছে, এটা হচ্ছে ইয়ে থেকে এসেছে, শেষের কবিতা উপন্যাস থেকে। এই লাইনটা দিয়ে একটা ভাব সম্প্রসারণ আসে, এরকম খুবই পপুলার কয়েকটা ভাব সম্প্রসারণ আসে যেগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার এসেছে। এই টাইপের ভাব সম্প্রসারণগুলো আপনারা 2 থেকে 3বার জাস্ট দেখে যাবেন, মুখস্থ করার চিন্তাও করবেন না, জাস্ট একটা আইডিয়া নিয়ে যাবেন। ভাব সম্প্রসারণে আপনি মোর দেন 3টা প্যারা করতে পারবেন, কোনো সমস্যা নাই, বরং 3টার বেশি প্যারা করাটাই ভালো। আপনি জাস্ট একটা মূল ভাব, একটা উপসংহার মাঝে যদি পুরাটা লেখেন, এটা খুবই মান্ডান লাগে দেখতে, যে এত 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 লেখা টানা। তো এখানে প্যারা প্যারা ভাগ করলে কোনো সমস্যা নেই, আমি 6 বা 7 প্যারায় টোটালটা লিখেছিলাম। চিঠির ফরওয়ার্ডিং আমার খাতা থেকে দেখবেন, মডেল টেস্টের খাতা থেকে এই ফরওয়ার্ডিংটা আমি আজিজ সারতাজ ভাইয়ের লেখা থেকে সংগ্রহ করেছিলাম। আপনি চাইলে এখানে ফরওয়ার্ডিং এ, চিঠির ফরওয়ার্ডিং এ আপনার নাম ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই, এই ক্ষেত্রে কোনো আপত্তি নাই। মানে আপনার নাম বলতে আপনি অবভিয়াসলি নিজের নাম ব্যবহার করবেন না, আপনি একটা প্রতীকী নাম ব্যবহার করবেন। আমি 46 বিসিএস এর সময় সুদীপ্ত শাহিন নামটা ব্যবহার করতাম, এই নামটা আমার খুব পছন্দ ছিল, এবং এইটা হচ্ছে মূলত রাইফেল রুটি আওরাত এই উপন্যাসের নায়কের নাম। তো আমি এটা ব্যবহার করতাম এবং আমার কাছে এটা মজা লাগতো। আমি এটা একাধিক জায়গায় ব্যবহার করেছি, ইংলিশে, বাংলাতে, সব খাতে। সাহিত্য আর ব্যাকরণে কি করব, আচ্ছা এই দুটো আমি বলছি। রচনাতে, রচনার ক্ষেত্রে আলাদা করে রচনা পড়ে নিজের ব্রেনের ওপর প্রেসার দিতে যাবেন না। রচনার ক্ষেত্রে আমি আবারও বলছি, নিজের ব্রেনের উপর প্রেসার দিতে যাবেন না রচনা পড়ে। আপনার বাংলাদেশ বিষয়াবলীর প্রিপারেশন, আন্তর্জাতিক বিষয়াবলীর প্রিপারেশন, এই দুটোই আপনার রচনা লেখার জন্য ইনাফ। এখান থেকে আপনি যে ডেটাগুলো সংগ্রহ করবেন, কোটেশন সংগ্রহ করবেন, ওগুলো এখানে ব্যবহার করবেন। ডেটা কোটেশন না লাগলে, সম্পূর্ণ সাহিত্যিক ভাবে যদি কোনো কিছু আসে, আপনার ভাষা জ্ঞান এখানে কাজে লাগবে। আপনি কতগুলো সুন্দর পংক্তি পড়েছেন, এটা এখানে কাজে লাগবে। এবং রচনার ক্ষেত্রে আপনার কিছু নাটকীয় নাম দিতে হবে আপনার পয়েন্টগুলোতে। যেমন আপনি সূচনা, যেটা সূচনার ক্ষেত্রে বা ভূমিকার ক্ষেত্রে আপনি এই টাইপের ওয়ার্ড ইউজ করবেন না। আপনি কি লিখবেন, প্রারম্ভিকা বা উপক্রমণিকা। যেটা উপসংহার, সেখানে আপনি ওটার বদলে লিখবেন জবনিকা। তারপর ধরেন চ্যালেঞ্জ সমূহ, এটার বদলে আপনি লিখতে পারেন পেরোতে হবে যত কণ্টকাকীর্ণ পথ। এই বুদ্ধিটা আমাকে দিয়েছিলেন 45 বিসিএস এর অ্যাডমিন কার্ডার রেকমেন্ডেড মুন্না ভাই, এবং এটা খুবই ভালো ইফেক্টিভ একটা কাজ, আপনার রচনাকে আলাদা এবং নজর কাড়া করবে টিচারের চোখে এখানে।
এবার আমরা আসি সাহিত্য এবং বাংলা ব্যাকরণের জন্য কি করব সেটার বিষয়ে। ওকে, সরি। প্রথমত আমরা আসি আগে কোশ্চেনে। কোশ্চেন দেখে আমরা এই ক্ষেত্রে কথা বলি, সেটা আমাদের জন্য সহজ হবে বুঝতে। এই যে একজন ভাই কমেন্ট করেছেন, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। এক্স্যাক্টলি এটার কথাই বলতে চাচ্ছিলাম, মানে তখন মাথায় আসছিল না। দেখেন, এটা হচ্ছে আমার বাংলা কোশ্চেন। আমি এখানে আমার টেন্টেটিভ মার্কস লিখেছিলাম, পরীক্ষা দিয়েছে। আমার এই বদ অভ্যাসটা আছে, এটা আসলে না থাকাটা ভালো, কিন্তু আমার নিজেরই এটা আছে যে আমি পরীক্ষা দিয়েছে আবার ওইটার উপর চিন্তা ভাবনা করি এবং ওই নিজে নিজে একটা মার্কিং করে আমি একটা আন্দাজ করি যে কি হতে পারে। একটা লিস্ট মার্কিং করি, একটা বেস্ট মার্কিং করি। তো প্রথমত আমাদের দেখেন এই টাইপের কোশ্চেন যে বাংলা ভাষায় শব্দ কি কি উপায়ে গঠিত হয় উদাহরণ সহ লিখুন, এরকম কিছু গদ বাঁধা প্রশ্ন আছে। এই গদ বাঁধা প্রশ্নগুলোর জন্য আমার একটা নোট আছে। এই নোটটা অলরেডি আমি লিংকে দিয়েছি, কমেন্টে দিয়েছি, এটা লিংক এখানে শেয়ার করেছি, আপনারা ওটা দেখবেন। ওই লিংক থেকে বা ওই নোটটা আপনারা পুরোটা পড়ে ফেলবেন। নোট থেকে কোনো কোশ্চেন বাদ দিবেন না। এই যে বিসিএস বাংলা গ্রামার রিটেন, এই নোটটা যেটা, এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সম্পূর্ণটা পড়তে হবে। এই যে শব্দ গঠন বলতে কি বোঝায়, কি কি প্রক্রিয়ায় শব্দ গঠন হয় উদাহরণ সহ লেখো। এইখানে প্রত্যেকটা আমি নানান জায়গা থেকে ঘেটে ঘেটে এগুলো লিখেছিলাম। তো এখানে আপনি জগত্তগুলো গদ বাঁধা প্রশ্ন আছে, বানানের নিয়ম লেখো, তারপর কোনটা কি কত প্রকার সেটা লেখো, বাক্যে কি কি ভুল হয় লেখো, এই টাইপের প্রত্যেকটা জিনিস। উপসর্গের আহ অর্থ যেগুলো বলা যায় সেই অর্থ সহ হচ্ছে আমাদের উদাহরণ লেখো, কোনটা কি অর্থে ব্যবহার হচ্ছে সেগুলো সেগুলো সহ এখানে দেওয়া আছে। আমার হাতের লেখাটা কিছুটা খারাপ, কেউ যদি হাতের লেখার কোনো কিছু নোটে বুঝতে না পারেন আমাকে কাইন্ডলি নক দিয়েন, আমি ইনশাআল্লাহ ডিসাইফার করতে আপনাকে হেল্প করব যে আমি আসলে কি লিখেছিলাম। তো এই নোটটা আপনারা বাংলা ব্যাকরণের জন্য অবভিয়াসলি পুরোটা মুখস্থ করে ফেলবেন, কোনো দিকে তাকাবেন না এই ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে আমরা বানান শুদ্ধ করে লেখো এবং বানান ভুলের কারণ নির্দেশ করো। এই ক্ষেত্রে এগেইন বাংলা একাডেমির একটা বই আছে, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম, মাত্র 11 পেজ এখান থেকে আপনাদের পড়তে হবে, মাত্র 11 পেজ। এটা একটু মনোযোগ দিয়ে পড়বেন এবং চোখ খুলে পড়বেন। চোখ খুলে পড়বেন মানে আমরা অনেক সময় আমাদের সাবকনশিয়াস মাইন্ড দিয়ে পড়ি। যেমন আমি যদি এখন লিখি, এখানে একটা কথা লিখি, দাঁড়ান, ধরেন আমি এটা লিখলাম, এটা যদি একটা পেজের লেখার মধ্যে থাকে আমাদের ব্রেন কিন্তু এটাকে বাংলাদেশ হিসাবে পড়ে চলে যাবে, হোয়ারাজ এখানে কিন্তু আকার দেই না, এটা বাংলাদেশ হয়ে গেছে। এই জিনিসটা আমরা খেয়াল করব না। এই টাইপের সাবকনশিয়াস রিডিং এখানে দেয়া যাবে না, আপনাকে চোখ খুলে ভালো মতো খেয়াল করে পড়তে হবে, কনসিয়াসলি পড়তে হবে কি লেখা আছে। যেমন এখান থেকে অনেক বানান এবং আপনি হচ্ছে এখানে মাল্টিপল ওয়েতে এগুলো চিন্তা করবেন। পল্লী বানান এখানে রস্যিকার, তাহলে কি পল্লী বিদ্যুতে কি রস্যিকার হবে নাকি দীর্ঘিকার হবে? দীর্ঘিকার হবে। কেন সেটা এই নোটের লাস্টে গিয়ে বুঝবেন। এরকম খেয়াল করে দেখা লাগবে। এই যে সূচিপত্র, এটা দীর্ঘইকার দিয়ে 45 BCS এ এসেছিল। কার্য, এটা জফলা দিয়ে 45 BCS এ এসেছিল। এইরকম জিনিসগুলা, শুভঙ্কর এটা হচ্ছে উঁ দিয়ে 45 BCS এ এসেছিল। একটা এরকম বানান থাকবে যেটা হয়তো এই বইয়ে নাই, সেটা আপনার ভাগ্যের উপর, যদি পারেন তো ভালো, না পারলেও প্যানিক হওয়ার কোনো দরকার নেই। 46-এ এরকম একটা বানান ছিল, ঐক্যতান। এটা কেন ভুল সেটা লিখতে বলেছিল, সঠিক বানান লিখতে বলেছিল, আমি জাস্ট ঐক্যতান লিখেছিলাম এবং কেন ভুল এটা আমি আর ব্যাখ্যা করতে পারিনি, আমি ওটা খালি রেখে দিয়েছিলাম। এরকম খেয়াল করে আপনার দেখতে হবে যে কি হচ্ছে আসলে। এই যে কিছু বানান যেগুলোতে আমরা খুবই অভ্যস্ত, যেমন নিঃশ্বাস আমরা বিসর্গ দিয়ে অভ্যস্ত, দুস্থ আমরা বিসর্গ দিয়ে অভ্যস্ত, এইগুলোতে আপনার এইখানের বানানটা খেয়াল করতে হবে যে বাংলা একাডেমি আসলে কি বলছে। সেম তারপরে অতৎসম এবং তৎসম আর অতৎসমের মধ্যে প্যাচ লাগাবেন না। যেমন ধরেন আপনার আসলো মামি, মামি বানান আমরা ইউজুয়ালি দীর্ঘি দিয়ে অভ্যস্ত, মামি কিন্তু রস্বীকার হবে। এখন আপনি দেখা গেল আপনার মাথায় আসছেন এটা তৎসম নাকি অতৎসম ছিল, তখন কিন্তু এটা ভাই সমস্যা। রানী বানান আমরা মূর্ধন্য এবং দীর্ঘইকার দিয়ে অভ্যস্ত, হোয়ারাজ এটা দন্তেন্য এবং রস্বীকার হবে। এগুলো খেয়াল করে পড়বেন। এই পুরো নোটটা থেকেই পুরোটা হচ্ছে আপনাদের পড়তে হবে। তারপরে যে ভবিষ্যৎ অনুজ্ঞাতে যেমন প্রথমে ওকার ইউজ করা যায়, এরকম কিছু নিয়মের সাথে আমরা পরিচিত নই, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। খিদে, খুর, এগুলো আমরা ইউজুয়ালি খিয়েও ইউজ করে অভ্যস্ত, কিন্তু এগুলো কিন্তু আসলে খ হবে, এগুলো খেয়াল করতে হবে। এরপর
আপনার এইখান থেকে এই যে দেখেন আমরা চাউল চাউল কিন্তু আমরা ব্যবহার করে অভ্যস্ত, ভাইরাস চাউল হবে না, এটা হবে চাল। তারপর অধিকন্তু রূপে যেগুলো আছে আমরা সাধারণত লাস্টে হচ্ছে ইয়ে করি, এই যে অধিকন্তু রূপে এই ওটা লাস্টে হবে, এটা কিন্তু ওকার হিসাবে আসবে না। তারপর ইটা, এটা আজি, আ জি, এরকম কিন্তু হবে না, এটা হবে আজ ই, এটা কিন্তু আলাদা ইকার হবে। এগুলো একটু খেয়াল করতে হবে, 46 এরকম একটা কোশ্চেন এসেছিল। পল্লী বিদ্যুৎ আমি বলেছিলাম, পল্লী বিদ্যুতে কেন দীর্ঘ ইকার হবে, কারণ এই যে ব্যক্তি প্রতিষ্ঠান বা সংস্থার নাম এই নিয়মের আওতাভুক্ত না, প্রপার নাউনের ক্ষেত্রে যা আছে ওইটাই দেখতে হবে। এবার আমরা একটু যাই আমার বাংলা মডেল টেস্ট খাতাতে, তাহলে আমি আপনাদেরকে কিছু জিনিস ডিরেক্ট দেখাতে পারবো। ওকে, এটা আমার 47 বিসিএস এর মডেল টেস্টের খাতা। দেখুন আমি এই যে বাগধারা যেটা, আচ্ছা বাগধারা যেহেতু এখানে সামনে এসেছে বলে দিই, বাগধারার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আপনাদের কাছে যার যা বই আছে, হতে পারে অগ্রদূত, হতে পারে শিকড়, থেকে আসলে একটু পড়াটা কঠিন কারণ শিকড়ে অনেক বেশি, অগ্রদূতটা দেখলেই হবে। আমি 46-এ অগ্রদূত দেখেছিলাম, 47-এও আমি তাই অগ্রদূত দেখেছিলাম। ওইখান থেকে বাগধারা যা আছে সবগুলো বারংবার রিডিং দিবেন, মুখস্থ করার চেষ্টা করবেন না, মুখস্থ করার চেষ্টা করবেন না, মুখস্থ করতে গেলে এটা আরো বেশি প্যাচ লাগবে। বারংবার রিডিং দিবেন জাস্ট, এবং এইভাবে লিখবেন, এরকম কোনো একটা চিহ্ন দিবেন, বাগধারাটা লিখবেন, অর্থ কি টান দিয়ে লিখবেন, বাক্যটা লিখবেন। আপনি দেখতেই পাচ্ছেন আমার হাতের লেখা অত ভালো না, হাতের লেখা স্পষ্ট থাকাটা জরুরি, হাতের লেখা ভালো হওয়া জরুরি না। কিন্তু টিচার যেন পড়তে পারে, যেন একদম মানে কিছুই পড়তে পারছি না, একদম হিব্রু ভাষায় লেখা এরকম যেন না হয়। নীল কালির ব্যবহার করবেন, এই যে যেমন আমি সাধিত শব্দ এই কথাটা নীল কালিতে লিখেছি, তারপর সংজ্ঞা দিয়েছি, এবং এই দেখুন উদাহরণগুলো, উদাহরণে যেমনটা মাঝখানে লিখেছি তারপরে এখানে লিখেছি, এরকম যেমন মাঝখানে তারপরে উদাহরণ লিখেছি, এরকম করে লিখবেন, উদাহরণটা চোখে পড়বে। এবং এখানে আরো গ্যাপ দিতে হবে, আমি এখানে যেমন গ্যাপ দিইনি, বাট মূল খাতায় আমি গ্যাপ দিয়েছিলাম, এরকম আরো গ্যাপ দিতে হবে। অপর পৃষ্ঠা দ্রষ্টব্য, যদি একই কোশ্চেন কন্টিনিউ হয় এটা লিখলে সেটা টিচারের একটা পজিটিভ তার কাছ থেকে এক্সপ্রেশন আপনি আদায় করতে পারবেন। এটা হচ্ছে মেবি সংশোধন ছিল, সংশোধন জাস্ট ডিরেক্ট লিখে দিবেন, এখানে কোনো সমস্যা নাই। এই যে শুদ্ধ বানান অশুদ্ধ বানান এটা অবভিয়াসলি আপনি টেবিল করে লিখবেন। টিচারকে যতটুকু আপনি কনভেনিয়েন্স দিতে পারবেন, টিচারের কাজে আপনি যত সুবিধা করতে পারবেন, আপনি তত বেশি মার্ক আদায় করতে পারবেন। পরীক্ষককে কষ্ট দিবেন না, পরীক্ষক তাহলে আপনার মার্কে কষ্ট দিবে। এরকম এই যে এটা কিন্তু দেখলে সহজে বোঝা যাচ্ছে, আচ্ছা কোনটা কি হয়েছে কেন হয়েছে সব ডিটেল একদম এক নজরেই বোঝা যাচ্ছে। এরকম টেবিল না করে আমি যদি ঢালাও ভাবে লিখতাম, এই প্রেজেন্টেশনটা কিন্তু খারাপ হতো। একটা জিনিস মাথায় রাখবেন, পিএসসি কিন্তু খুব অল্প সময় আপনাদের রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে, মোটামুটি 3 মান্থস। তো টিচারকে আপনার কিন্তু দেখায় দিতে হবে যে আপনি আসলে কি লিখতেছেন। টিচার নিজে নিজে ঘেটে ঘেটে দেখবে জিনিসটা কিন্তু এরকম না। সুতরাং আপনার খাতার প্রেজেন্টেশন ভালো হতে হবে যেন টিচারের বিনা ক্লেশে বা কম ক্লেশে উনি আপনার খাতাটা কাটতে পারে। উনাকে বেশি পরিশ্রম করতে হলে সেটার প্রভাব আপনার নাম্বারের উপর পড়বে। এটা হচ্ছে বাক্য রূপান্তর ছিল। বাক্য রূপান্তরের ক্ষেত্রে জাস্ট এই যে যেই রূপান্তর করে যেই ভার্সনে নিতে বলা হয়েছে সেই ভার্সনটা লিখে সেটা ডিটেলটা লিখে দিয়েছি, মানে সেটা রূপান্তরিত রূপ যেটা ওটা লিখে দিয়েছি, আর কোনো কিছু নাই। ওকে, কোথায় ছিলাম? কোশ্চেনে ছিলাম, সরি। বানান শুদ্ধ গেল। বাক্য শুদ্ধিকরণ, এই ক্ষেত্রে শুধুমাত্র প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন গুলো দেখবেন, আর কোনো কিছুর প্রয়োজন নাই। এই যে বাক্য শুদ্ধি, এই ক্ষেত্রে শুধুমাত্র প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন গুলো দেখে যাবেন, এর বেশি দেখতে গেলে অনেক সময় লাগবে, ফলাফল কতটুকু আসবে এটা আসলে ঠিক নেই। প্রবাদগুলো নিহিতার্থ, প্রবাদ এবং বাগধারা আমি ইয়া থেকে দেখেছিলাম, অগ্রদূত থেকে। আপনারা অগ্রদূত, জর্জ, যেখান থেকে আপনার ভালো লাগে কয়েকবার দেখতে হবে, একবার দেখলে মনে থাকবে না। বাক্য রূপান্তর, এটাও শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের গুলো দেখে যাবেন, প্রিভিয়াস ইয়ার থেকে কয়েকটা ডিরেক্ট কমন পড়বে, বাকিগুলো যা হওয়ার হবে সেটা নিয়ে আসলে বেশি চিন্তা করা লাগবে না, কয়েকটা আপনার হাতের বাইরে দিয়েই যাবে, এটা আপনাকে মেনে নিতে হবে। ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ অলরেডি বলেছি আপনারা কি করবেন। আমার ভাব সম্প্রসারণ হচ্ছে, দেখেন আমার হাতের লেখা কিছুটা বড় বড়, এবং আমি হচ্ছে ভাব সম্প্রসারণ লিখতাম টোটাল 4 পেজ। এই বিসিএস এর খাতা একটু লম্বাটে, আপনারা সবাই জানেন, মোটামুটি লিগাল সাইজের পেজের মতো এখানে লম্বাটে। তো এই পেজে আমি টোটাল 4 পেজ লিখতাম আমার হাতের লেখার হিসাবে। আপনাদের হাতের লেখা ছোট হলে এটা আর একটু ছোট হবে, বড় হোক ছোট হোক হাতের লেখা পরিষ্কার হতে হবে। আবারও বলছি, কোটেশন দিয়ে আসলে কোনো সমস্যা না, এটা আমাকে লিখে দিয়েছিল পরিহার করুন, তবে আমি মূল খাতায় কোটেশন দিয়েছি,
এবং আমাকে হচ্ছে পুলিশ ক্যাডারের 43 বিসিএস এর একজন ভাই বলেছিলেন, উনিও কোটেশন দিয়েছেন, কোটেশন কোনো সমস্যা না। সারমর্ম লেখার ক্ষেত্রে আহ, আচ্ছা 4 পেজ না, আমি 5 পেজ লিখতাম, সরি 5 পেজ। আপনারা যখন সারমর্ম লিখবেন, এটা ধরেন সারমর্ম আপনাদের পাশাপাশি দুটো পেজ আছে। প্রথম দিন আপনারা যখন যাচ্ছেন, আপনারা খাতার সামনে পিএসসি কতগুলো ইনস্ট্রাকশন দেয়, চোখ দিয়ে ভালো করে এই ইনস্ট্রাকশন গুলো পড়বেন পিএসসি কি বলছে। যেমন একটা ইনস্ট্রাকশন পিএসসি দেয় যে দুটো কোশ্চেনের মাঝে একটা এন্ডিং সাইন দিতে হবে। এটা অনেকেই দেয় না ভাই, এটা কিন্তু আপনার মার্কগুলো হারিয়ে যাবে। কারণ টিচার দেখা যাচ্ছে একটা কোশ্চেন দেখতে দেখতে সে বুঝতে পারে নাই যে আপনার পরের কোশ্চেন শুরু হয়েছে, উনি হয়তো পরের কোশ্চেনে চলে গেছেন, এদিকে আপনার কিন্তু ওই মার্কটা ওই দুইটা মিলে একটা মার্ক দিয়ে দিয়েছে, উনি বুঝেনি নাই যে এখানে দুইটা কোশ্চেন ছিল। এটা কিন্তু হয়, ওনারা তাড়ার মধ্যে থাকেন, ওনারা ব্যস্ত মানুষ। তো আপনার এরকম একটা এন্ডিং সাইন দিয়ে আপনাকে বোঝাতে হবে যে এখানে আমার লেখা শেষ একটা কোশ্চেন, এবং পিএসসিও কিন্তু এটা বলে দেয়, খাতার প্রথমে আপনারা পড়ে দেখবেন। পিএসসি আরেকটা কথা বলে, সেটা হচ্ছে যে কোনো খসড়া রাফ বাম পাশের পেজে করতে হবে। তো সেই ক্ষেত্রে সারমর্মে দেখুন, সারমর্ম ছোট্ট একটা জিনিস, 3টা লাইন আপনি অ্যাট বেস্ট লিখবেন, এই 3টা লাইন দিয়ে আপনি 20 মার্কস অ্যাচিভ করছেন। তো টিচারকে আপনার বোঝাতে হবে যে আমি এখানে ইফোর্ট দিয়েছি, আপনি আমার ইফোর্টটাকে ইভ্যালুয়েট করুন। সেটা কিভাবে, এই পেজে আপনি একটা খসড়া করবেন, ইচ্ছা করেই করবেন। প্রথমত সারমর্ম কিন্তু অনেক সময় কমন পড়ে না, বেশিরভাগ সময় কমন পড়ে না। সেই ক্ষেত্রে আপনাদের এমনি একটু চিন্তা ভাবনা করা লাগতে পারে যে এখানে কি বোঝানো হচ্ছে এই সারমর্মে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, তার সাথে যদি আপনি চিন্তা ভাবনাটা টিচারকে দেখাতে পারেন, পরীক্ষককে দেখাতে পারেন যে আমি কিন্তু এখানে আমার ইফোর্ট দিয়েছি, সেখানে কিন্তু উনি মার্ক অবভিয়াসলি বেশি দিবেন এবং আপনার প্রতি একটা সিম্প্যাথি ক্রিয়েট হবে। এই যে আমি এখানে একটা খসড়া করেছি, খসড়াতে এই যে কি হচ্ছে এরকম জাস্ট নিজের মতো করে একটু রাফ, যে এই এতটুকু অংশ একটু আমি প্রথম পর্ব হিসাবে নিয়েছি, সেটা থেকে একটা আমি জিস্ট বের করেছি, সেকেন্ড একটা পার্ট, থার্ড একটা পার্ট, তারপরে এই যে সবগুলো মিলিয়ে তাহলে এরকম 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 একটু কাটাকাটি করে পরের পেজে আমি পরিষ্কার ভাবে করেছি। এই পরিষ্কার ভাবে করার ক্ষেত্রে আপনারা সুন্দর করে, এখানে কোনো কাটাকাটি যেন না হয়। এই যে সারমর্ম যেটা দেয়া আছে এরকম আপনি প্রথম 2টা 3টা ওয়ার্ড লিখবেন, তারপরে এরকম ডট ডট দিবেন, তারপর লাস্টের আপনার 2টা 3টা ওয়ার্ড লিখবেন, এভাবে লিখবেন, সারমর্ম নীল কালি দিয়ে লিখবেন, এবং এখানে সুন্দর করে সারমর্মটা আপনারা, ইউ ক্যান ইউজ জেল পেন, কোনো সমস্যা নেই। আমাকে কাস্টমস ক্যাডারে টপার একজন ভাই বলেছিলেন উনি জেল পেন ইউজ করেছেন, এবং আমি পরবর্তীতে নিজেও ইউজ করি। প্লাস আমাকে ফরেন ক্যাডার একজন ভাইও বলেছিলেন জেল পেন উনি ইউজ করেছিলেন। অনেকেই বলে জেল পেন ইউজ করা যায় না, এটা আসলে ভুল কথা। জেল পেন ইউজ করবেন, তবে এমন কলম অবভিয়াসলি আপনি নিবেন না যেটা হয়তো মানে যেই কলম এত কালি ছাড়ছে যে পেজের এপাশ থেকে ওপাশ সব দেখা যাচ্ছে, এরকম জেল পেন আবার ভুলেও নিবেন না, এটা কিন্তু নেগেটিভ ইফেক্ট পড়বে। নর্মাল যে জেল পেন আপনি সেটা দিয়ে লিখলে এটা একটু গোটা গোটা সুন্দর পরিষ্কার বোল্ড লাগে এবং দেখতে সুন্দর হয়। এখানে আমি যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে আমি কত নং কোয়েশ্চেন উত্তর এটা লেখি নাই, যে কারণে আমাকে সুন্দর 0 দেয়া হয়েছে। তো এটা খেয়াল করবেন, কত নাম্বার প্রশ্নের উত্তর এটা অবভিয়াসলি খেয়াল করে এখানে দিবেন। ভুলেও এখানে কোনো কাটাকাটি করা যাবে না, আগের পেজে লাগলে সুন্দর করে আগে এখানে লিখে নিবেন, এখানে একটু টাইম দিবেন, কোনো সমস্যা নাই তাতে, আপনার মার্ক কিন্তু সে ক্যারি করবে। এবার আসি সাহিত্যে। সাহিত্যের ক্ষেত্রে 46 বিসিএস এর আগে আমি অগ্রদূত পড়েছিলাম, অগ্রদূত রিটেনের অগ্রদূত, এবং আমার প্রিলির আগে আমি হচ্ছে জর্জ পড়েছিলাম। এই দুইটা আমার সাহিত্যের ক্ষেত্রে পড়া ছিল। 47 এর আগে আমি শিকড় পড়েছি। এখন যারা নতুন তাদের ক্ষেত্রে শিকড়টা শেষ করা একটু কঠিন, কারণ শিকড়টা বেশ বড় সাহিত্য আর কি, ইদানিং কালে হলেও সেটা একটু বড় হয়েছে। তো আহ, এখন আপনারা শিকড় যদি হচ্ছে ওইভাবে না করতে চান, আপনারা অগ্রদূত দেখতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কোটেশন ইউজ করতে হবে, আপনার অ্যাকচুয়াল কোটেশন ইউজের জায়গায় এখানে। আপনি যত বেশি পংক্তি ব্যবহার করবেন আপনার বাংলা সাহিত্যের মুন্সিয়ানা তত বেশি বোঝা যাবে। এবং আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কিছু সুন্দর সুন্দর চমৎকার কিছু ওয়ার্ড ব্যবহার করতে হবে। যেমন ধরেন যে আমি একটা ওয়ার্ড বললাম মুন্সিয়ানা, এরকম আরো কিছু আপনারা সুন্দর ওয়ার্ড ব্যবহার করবেন। এই ক্ষেত্রে আমি যেটা করেছিলাম, আমি যখন শিকড় পড়ি আমার যেসব ওয়ার্ড পছন্দ হয়েছিল আমি সেগুলো সুন্দর করে নোট করে রেখেছিলাম। এই নোটটাও আমার ওই লিঙ্কে অলরেডি দেয়া আছে, এই যে বাংলা লিটারেচার ফ্যান্সি ওয়ার্ডস, এইটা। এইখানে এই ওয়ার্ডগুলা কম বেশি আপনারা জানেন, সবগুলোই চিনেন, কিন্তু এগুলো আমরা কম ব্যবহার করি বলে পরীক্ষার হলে হঠাৎ করে মাথায় আসে না। সো মাথায় না আসার কারণে তখন কিন্তু দেখা যায় যে মিস হয়ে যায়। সো এই ওয়ার্ডগুলো মাঝে মধ্যে একটু নজর বুলালে পরীক্ষার হলে এটা আপনার মাথায় তখন আসবে ইমিডিয়েটলি। প্লাস আপনার রচনার ভূমিকা এবং উপসংহারে এই টাইপের কিছু শব্দ কিন্তু আপনারা ব্যবহার করবেন, এটা সুন্দর লাগবে জিনিসটা। এইগুলো আমি
জর্জ এবং শিকড় দুইটা থেকে আমি মোটামুটি এই কয়টা কালেক্ট করে রেখেছিলাম যে এই কয়টা আমি খাতায় একটু ইউজ করব। তো এটা আপনারা করতে পারেন, এটা আপনার খাতা লেখাকে সুন্দর করবে। আচ্ছা, তারপরে আসি আমাদের সারমর্মের পর এখানে সাহিত্য গেল। সাহিত্যে যত বেশি কোটেশন ব্যবহার করতে পারবেন তত ভালো। ও আর একটা জিনিস আমি দেখাই, এটাও আমি আপনাদেরকে দিয়েছি, সেটা হচ্ছে এই যে আমার বাংলা সাহিত্যের একটা নোট ছিল। আমি পরীক্ষার আগে শুধুমাত্র এই নোটটা রিভাইজ করে যেতাম। এই নোটে প্রত্যেক রাইটার যারা সাধারণত আসে, যাদেরটা পরীক্ষায় দেয়া হয়, তাদের প্রত্যেকের একটা ডেডিকেটেড ইন্ট্রো আমার লেখা ছিল। এই ইন্ট্রোটা আমি মোটামুটি মুখস্থ করে ফেলেছিলাম। পরীক্ষায় যা কিছু আসুক, ইররেসপেক্টিভ অফ দ্যাট, আমি আগে ইন্ট্রোটা লিখবো। আপনি যখন সুন্দর একটা ইন্ট্রো দিয়ে লিখবেন, বাংলা সাহিত্যের প্রশ্ন অবশ্যই অন্তত 3টা প্যারা করবেন, একটা ইন্ট্রো, একটা বডি, একটা উপসংহার। তো আপনি যখন সুন্দর একটা ইন্ট্রো দিয়ে শুরু করবেন, টিচারের সেখানে নজর কাড়বেন আপনি। তো ইন্ট্রোটা পরীক্ষার হলে সুন্দর সুন্দর ওয়ার্ড দিয়ে বা চমৎকার সাহিত্যিক ইন্ট্রো কিন্তু আপনারা মাথায় আসবে না, ব্যবহার করা কঠিন। তো সেক্ষেত্রে আপনাদের আগে থেকে এটা বাসায় প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে আমার নোটটা আমি দিয়েছি, আপনারা নিজেরা এরকম তৈরি করবেন, কোনো সমস্যা নাই। যেমন এই যে চর্যাপদের যে কোনো কিছু আসলেই আমি আগে লিখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। যারা পপুলার তাদের নামের পাশে সালটা লিখলে সুন্দর হয়, এটা আপনার খাতার মান বাড়াবে। কর্তৃক নেপালের রাজদরবার থেকে 1314 বঙ্গাব্দে আবিষ্কৃত চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রাচীন যুগের অত্যন্ত মূল্যবান ও একমাত্র লিখিত নিদর্শন। এই লাইনটা দেখলে বোঝা যায় যে আপনি বাসা থেকে হোমওয়ার্ক করে এসেছেন। তো সেই ক্ষেত্রে আপনার টিচারের আপনার প্রতি হচ্ছে একটা পজিটিভ ইমপ্রেশন আসবে। তাছাড়াও এখানে আমি অনেক কোটেশন এনেছিলাম, যে কোটেশনগুলো আমি বারবার রিভাইজ দিয়েছি। আমি চরিত্র এনেছি, চরিত্রের নাম, যেগুলো আমি বারবার রিভাইজ দিয়েছি। ভাই যে পেজগুলো দেখাচ্ছি এগুলো অলরেডি কমেন্টে শেয়ার করা আছে, আপনারা একটু দেখলেই পাবেন, এখানে দেয়া আছে কমেন্টে। এই যে এখানে অনেক কোটেশন আমি এনেছিলাম, এগুলো আমি বারবার রিভাইজ করেছি এবং এইগুলো আমি খাতায় যথাসম্ভব ইউজ করতে চেষ্টা করেছি। এক একটা প্রশ্নে অ্যাটলিস্ট একটা বা পারলে একটার বেশি আমি কোটেশন রিলেভেন্ট ভাবে দেওয়ার চেষ্টা করেছি। এই পুরা নোটে আপনারা এরকম অনেক কোটেশন পাবেন এবং হচ্ছে প্রত্যেকটার ভূমিকা পাবেন। যেমন এই যে মুনির চৌধুরীর জন্য এটা ভূমিকা আমি রেডি রেখেছিলাম, প্লাস এই যে ওনার লেখা থেকে কোটেশন এবং ওনার লেখার হচ্ছে কারা ছিলেন, এই যে চরিত্র ছিল, ওইটাও আমি লেখা রেখেছি। বৈষ্ণব পদাবলী, এই নোটটা আসলে আমার কাছে যেটা আছে সেটা মোটামুটি কবরে চলে যাওয়ার মতো অবস্থা, যে কারণে আমি অনেক কষ্টে স্ক্যান করে এই যে কিছু জায়গা সেখানে নিজের মতো করে আবার পরে এডিট করে আমি এটা দিয়েছি আপনাদের জন্য। তো এই যে এই পেজের যেমন এখানে একটু ব্লার, কিন্তু এটার কোনো ভালো ভার্সন আমার কাছে নাই, কারণ এটা অলরেডি বললাম যে কবরে চলে গেছে। এটা আমি এতবার পড়েছি যে এটা আসলে ভালোভাবে আমি রাখতে পারিনি। ওকে, তো এখানে যে প্রত্যেকটার আছে এবং লাস্টে অনেকগুলা কোটেশন যেগুলো বেশ রিলেভেন্ট এবং আপনি খাতায় ইউজ করতে পারবেন। এই যে এরকম কোটেশন এখানে আছে। এখানে কয়েকটা কোটেশন যেগুলো আসলে খুব ব্লার হয়ে গিয়েছিল, সেগুলো আমি আবার নিজে এখানে আলাদা করে লিখে দিয়েছি। এগুলো আপনারা দেখতে পারেন, পরীক্ষায় ইউজ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার কাজে দিবে। ওকে, তারপর এটা তো গেল বাংলা আহ সাহিত্য। সাহিত্যের পর আচ্ছা, সাহিত্যের পর হচ্ছে অনুবাদ। অনুবাদটা একটু পরে বলি, ইংলিশে আমরা একবারে বলবো। কাল্পনিক সংলাপ, এটা ইতোমধ্যে বলেছি, এবং সংলাপের মধ্যে চেষ্টা করবেন কিছু এক্সপ্রেশন দিতে, যে হাসতে হাসতে বললেন বা হাত নেড়ে বললেন বা স্বগতোক্তি করলেন, এবং অবভিয়াসলি আপনি ট্রাই করবেন একটা থার্ড ক্যারেক্টার এখানে আনার জন্য আপনারা চেষ্টা করবেন। গ্রন্থ সমালোচনা, গ্রন্থ সমালোচনা দিয়ে মানুষ অনেক প্যানিক অ্যাটাকের মধ্যে পড়ে যায়। ভাই কোনো প্যানিক হওয়ার দরকার নেই, গ্রন্থ সমালোচনার আমার একটা নোট আছে, আমি এটা অলরেডি শেয়ার করেছি। কিন্তু সমস্যা হচ্ছে এটা কোথায়, এই যে এখানে আমার হাতের লেখা অত্যন্ত বেশি খারাপ। তো এটা আপনাদের ডিসাইফার করতে একটু কষ্ট হতে পারে, আপনারা ডিসাইফার করতে না পারলে আমাকে নোট দিয়েন। এবং এই যে কিছু জায়গায় একটু ব্লার আছে, একটু কষ্ট করে দেখতে হবে, কিন্তু আশা করি এটা আপনাদের কাজে দিবে। আহ ভাই আমার হচ্ছে রিটেনের, না আমার রিটেনের গাইডলাইন কোনো কোর্স আমি আনবো না, মোটামুটি সবগুলোই আজকের ইয়েতে আমি কভার করব। আহ আর আমার যা নোট আছে অলরেডি আমি দিয়ে দিয়েছি, এর বেশি আমার নোট আসলে নাই রিটেনের জন্য। ওকে, আমি কমেন্ট দেখে আর কি এই কথাগুলো বলছি। আচ্ছা, এই যে কবর, ভাষা শহীদের আত্মকথা, এটা আমি এইটার ধারণা নিয়েছিলাম হচ্ছে হোসেন আলী ভাইয়ের একটা লেখা থেকে। হোসেন আলী ভাই উনি হচ্ছে সিম্পোজিয়াম ইনসাইট নামে একটা প্ল্যাটফর্ম চালান,
এবং উনি 43 BCS এর হচ্ছে অ্যাডমিন ক্যাডারের, উনি হচ্ছে বর্তমানে কর্মরত আছেন। এবং ওনার ওইটাতেও আপনার ওই কোর্সটা নিয়েও আমি বলবো। ওইটা দেখেন, আমি কিন্তু কারোর পেইড প্রমোশন করছি না, কিন্তু আমি যেটা থেকে উপকৃত হয়েছি আমি সেটা থেকে বলছি। ওনার এই ভিডিওটা অলরেডি শেয়ার দেওয়া আছে, এই আমার পেজ থেকে অলরেডি শেয়ার দেওয়া আছে। আমি ওই ভিডিও থেকে এগুলো কালেক্ট করে সুন্দর করে লিখেছিলাম এবং এটা আমার হিউজ কাজে দিয়েছে। এই একই প্যাটার্নে আমি এখানে অনেকগুলো গ্রন্থ সমালোচনা টোটাল 7-8টা সম্ভবত আমি লিখেছি। এগুলোই আমি মোটামুটি পড়েছিলাম। এর বাইরে আমি খুব একটা দেখিনি, খুব একটা না, এর বাইরে সম্ভবত একটা জাস্ট কাহিনী দেখেছিলাম, সেটা হচ্ছে নৌফেল ও হাতিম। কারণ ফররুক আহমেদ বেশ পপুলার ইদানিং কালে, তো এইখান থেকে আপনারা দেখলেই হবে। মোটামুটি এইটার বাইরে শুধুমাত্র আরেকটা দেখবেন এখান থেকে, এর বাইরে, সেটা হচ্ছে চিলেকোঠা সেপাই। এবং এইখান থেকে এখানে হচ্ছে জুলাই অভ্যুত্থান নিয়ে একটা আছে, এটা আসলে আপনাদের না দেখলেও চলবে, এটা আর লাগবে না। প্রকাশকাল আর প্রকাশক এই দুইটা লিখতে পারলে ভালো হয়। এখানে যে কয়টা ইনফরমেশন আছে জাস্ট এই কয়টা লিখতে পারলেই হবে। একান্ত যদি না হয় এই দুইটা থেকে অন্তত একটা লেখেন, দুইটাই বাদ দিয়ে দিলে আসলে একটু খারাপ হয়ে যায় জিনিসটা। গ্রন্থের নাম লিখবেন, লেখকের নাম, এবং ট্রাই করবেন এই সালটা লিখতে। যদি একেবারে আনকমন পড়ে সেক্ষেত্রে তো ভাই আলাদা কথা, সেই ক্ষেত্রে তো কোনো ইয়া নেই, বাট যদি আপনার কমনের মধ্যে থাকে এর মধ্যে অবভিয়াসলি এটা চেষ্টা করবেন। এরপরে আসেন এইখানে যে প্রত্যেকটা আমি হচ্ছে সুন্দর করে লিখেছি, মানে সুন্দর করে লিখিনি আসলে, চেষ্টা করেছি সুন্দর করে লিখতে, আমার হাতের লেখা ভালো হয়নি। এবং প্রত্যেকটা লাস্টের লাইনটা দেখেন আমি একটা অন্য কোনো বইয়ের সাথে তুলনা করেছি, একটা ইন্টারন্যাশনাল বা ভালো পপুলার কোনো বইয়ের সাথে আমি তুলনা করেছি, এই টাইপের একটা তুলনা করবেন। এবং তুলনার পর আমি একটা লাইন লিখতাম, এটা হচ্ছে আজিজ সারতাজ ভাইয়ের পেজ থেকে আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে গ্রন্থদ্বয়ের আশ্চর্য সাজুজ্য পরস্পরকে ঋদ্ধ করেছে। এই লাইনটা আমি 46 47 দুই বিসিএস এই ব্যবহার করেছি। এবং এই লাইনটা আসলে মানে টিচার যদি লাস্ট লাইনটা পড়ে, তার চোখে যদি পড়ে, এটা কিন্তু উনি মনে করবে আপনার শব্দ চয়ন খুবই সুন্দর, আপনি শব্দ ভান্ডার আপনার বাংলা ভালো। এটা আপনারা দেখবেন। এবং আমার আরেকটা নোট আছে, এটা আমি অলরেডি দিয়ে রেখেছি, সেটা হচ্ছে লাস্ট টাইম আপনি জাস্ট যখন গ্রন্থ সমালোচনা রিভাইজ করবেন, আপনি তো এত বড় শীটটা রিভাইজ করতে যাবেন না। সো এক পেজে আমি জাস্ট রিভিশনের টপিক গুলো এক জায়গায় করে রেখেছিলাম এবং সেটাও আমি অলরেডি শেয়ার করে রেখেছি। এটা আমার নিজের করা, অফিসে বসে করেছিলাম। দেখেন, এই যে যেমন কবর, এটা শিরোনাম কি, প্রত্যেকটা ইয়ার একটা শিরোনাম দিতে হবে আপনার। যেমন কবর কোলন দিয়ে লিখবেন এই যে ভাষা শহীদের আত্মকথা। গ্রন্থাকার, তার এই যে নাম, প্রকাশকাল, তারপর এই প্রকাশক কে ছিল, সঙ্গত বা যেগুলোতে লাগবে প্রয়োজনীয় ক্ষেত্রে অধ্যায় সংখ্যা লিখেছি, প্রয়োজনীয় ক্ষেত্রে কোটেশন লিখেছি, ওইখানকার দুই একটা কোটেশন যেটা আমি এই গ্রন্থ সমালোচনার মধ্যে রিলেভেন্ট ভাবে ইউজ করব। এবং কিছু কিওয়ার্ড যেটা হচ্ছে আমি নিজের মতো করে বের করেছিলাম যে এটা বারবার পড়ার সময় আমার যেন মনে থাকে। তো আমি কিছু কিওয়ার্ড যেগুলো আমার খেয়াল, মানে ওগুলো দেখলে আমার খেয়াল হতো যে ওই লাইনটা কি, ওইগুলো আমি কিছু কিওয়ার্ড কালেক্ট করেছিলাম। এবং ওইটার সাথে একটা তুল্য গ্রন্থ আসলে কি সেটাও আমি লিখে রেখেছি, কারণ এটাও আমার ওই ইয়েতে গ্রন্থ সমালোচনাতে আমি ইউজ করব। এই নৌফেল ও হাতিম এটা আমার কাছে লেখা নাই, এটা জাস্ট আমি 47 বিসিএস এ পরীক্ষার রিটেনের আগে একবার, আমি পরীক্ষার আগে জাস্ট চোখ বুলায় আমি হচ্ছে এটার কাহিনীটা দেখেছিলাম এবং আমি রিলেভেন্ট ইনফরমেশন গুলো লিখে রেখেছিলাম। যে এই কাহিনীটা এটা যদি বাই এনি চান্স আসে তাহলে আমি এটা নিয়ে প্রসিড করব। তো গ্রন্থ সমালোচনা গেল। আর গ্রন্থ সমালোচনা নিয়ে মানুষ অনেক প্যারা খায়, আশা করি আপনাদের প্যারা হবে না, আপনারা জাস্ট আমার নোটটা ফলো করবেন। এর পাশাপাশি একটা গ্রন্থ সমালোচনা আপনারা নতুন করে এখানে অ্যাড করবেন, সেটা হচ্ছে রিসেন্ট প্রকাশিত কোনো একটা বই, নান্দনিক কোনো একটা বইয়ের, এটা এনিথিং ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট, আপনি আপনার মতো করে করবেন, একটা জাস্ট নিজে করেন। বাকিগুলো এখানে যা আছে ওগুলাতে চলবে। আমি জুলাইয়েরটা রিসেন্ট হিসাবে ব্যবহার করেছিলাম 46-এ, কিন্তু এখন তো আর জুলাইয়ের অতটা রিলেভেন্ট না এই বিসিএস এর ক্ষেত্রে। এবং এটা আসলে এখন রিসেন্ট হিসাবে ওইভাবে ইউজ করাটা মানে ওর চাইতে অন্য কোনো কিছু ইউজ করলে সেখানে বেটার হয়। ওকে, তারপর আসেন এইখানে মডেল টেস্টের খাতায় আরো কিছু জিনিস দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, আমি মোটামুটি যতটুকু পেরেছি, কিছু না পারলেও ছোট্ট একটা কোটেশন দিয়েছি, এটা দেখতে সুন্দর লাগে। উম বঙ্গানুবাদ এটা পরে বলছি। এটা হচ্ছে সংলাপ, সংলাপের অবশ্যই একটা হেডলাইন থাকবে, এরকম একটা স্থান সময়, এটা আপনি আপনার মতো করে দিবেন। এবং এখানে ওই যে আমি সুদীপ্ত ব্যবহার করেছিলাম, এখানে লেখা আছে যে নাম মেনশন না করে এত এত লিখুন, বাট আপনি নাম মেনশন করতে পারবেন, ইউ আর কমপ্লিটলি ফ্রি, কোনো সমস্যা নাই। আমি নাম মেনশন করেই 46-এ লিখেছি, 47-এও লিখেছি। 47-এ প্রবাবলি নাম বলা ছিল, 46-এ আমি নিজের মতো করে নাম দিয়েছিলাম। মানে বাবা আর মেয়ের মধ্যে সংলাপ ছিল, মেয়ের নামটা আমি দিয়েছিলাম, বাবারটা তো বাবাই ছিল, এবং মাঝখানে আমি মাকে তৃতীয় চরিত্র হিসাবে এনেছিলাম, এরকম একটা আমি লিখেছিলাম। তো
এই দেখেন, চা বানাতে বানাতে বা এই যে অবাক হয়ে এরকম কিছু আপনার এক্সপ্রেশন দিতে হবে, মাথা নেড়ে। তারপর একটা বা দুইটা স্বগতোক্তি থাকলে ভালো হয়। এই যে নতুন একজন ক্রেতার প্রবেশ, এরকম একটা থার্ড ক্যারেক্টার আপনি যদি এখানে ইনসার্ট করতে পারেন, এটা ভালো হয়। তারপর হচ্ছে এই যে এইটা জাস্ট এখানে যা লেখা আছে হুবহু এটা মুখস্থ করবেন, এটা কোনো কিছু লাগবে না। ইংরেজি তারিখের কোনো প্রয়োজন নাই, আপনারা বাংলা তারিখ দিয়েই লিখবেন, কোনো সমস্যা নাই। আমি 46-এ লিখেছি, এবং হচ্ছে মান্যবরই লিখবেন, কোনো সমস্যা নাই। আমি 46-এ এটাই লিখেছি এবং আমি 47-এও তাই করেছি। নিবেদক, এই যে সুদীপ্ত শাহিন, এটাও আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে দেখেন কিছু কঠিন কঠিন ভাষা আছে, এটা হচ্ছে আমি আজিজ সারতাজ ভাইয়ের লেখা থেকে কালেক্ট করছিলাম, যে এই যে ছাপালে অধুনা আলোচিত বিষয়ের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবধান ঘটবে, এই টাইপের আর কি। এবং এখানে জাস্ট মোটামুটি লিখবেন, অবভিয়াসলি লাস্টে স্টাম্প দিবেন, স্টাম্প সরি খাম দিবেন, খাম না দিলে কিন্তু মহা বিপদ হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমি লিখেছিলাম গ্রন্থ সমালোচনা, আমি জুলাইয়ের এইটাই মোটামুটি সব জায়গায় ইউজ করতাম, যেখানেই আসতো। এই যে দেখেন, বইদয়ের কথা মনে পড়ে যায়, গ্রন্থটা আশ্চর্য সাজুজ্য পরস্পরকে ঋদ্ধ করেছে, এই লাইনটা আমি ইউজ করতামই। এই যে উপক্রমণিকা, তারপর এখানে এই যে রচনার ক্ষেত্রে, রচনা আমি কখনো পড়তাম না, জাস্ট নিজের মতো করে লিখতাম। এই যে আমার ওই ডেটা ওই ইয়ে থেকে, বাংলাদেশ বিষয়াবলী থেকে এগুলো কাজে লেগেছে, ওইগুলো এখানে ইউজ করেছি। ওকে, বাংলা মোটামুটি গেল। এরপর আমরা আসি ইংলিশে। ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা আসলে ওই বনের বাঘ না, মনের বাঘই মানুষকে খায়। মানে এত কঠিন, মানুষ মনে করে যে ইংলিশে আমি মনে হয় কিচ্ছু পারি না, আমার ইংলিশ অনেক দুর্বল। এর উপরে আছে অনলাইনের কিছু কোচিং বা অন্যান্য ইয়ে, তারা এমন ভাবে ভয় দেখায় যে ইংলিশ না জানি কোন একটা হিব্রু ভাষা। ভাই ট্রাস্ট মি, আমি ইংলিশে অনেক উইক, কিন্তু ইংলিশ মোটামুটি। আপনাকে আমি কিছু টেকনিক বলছি, আপনি ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবেন সেটা দিয়ে। প্রথমত, আপনার প্যাসেজে আপনি সব ইয়ে বুঝতে যাবেন না, সব ওয়ার্ড আপনার বোঝার কোনো দরকার নাই। একটা দুইটা ওয়ার্ড আপনি মিস করবেন যেগুলো আপনি জীবনে কোনোদিন দেখেন নাই। সেক্ষেত্রে আপনি পুরো সেন্টেন্সটা পড়ে আপনি হচ্ছে সেটার ভাবটা বোঝার চেষ্টা করবেন। ভাবটা বোঝা ইম্পর্টেন্ট, পুরো অর্থ বোঝা দরকার নাই। আবারও বলছি, ভাবটা বোঝার চেষ্টা করবেন, যে কি বলা হয়েছে, কি সেন্স এখানে ক্রিয়েট করা হয়েছে, এটুকু বুঝতে পারলেই এনাফ। এরপর আসেন আনসারিং কোয়েশ্চেনে। আনসারিং কোয়েশ্চেনের ক্ষেত্রে সুন্দর করে 10টা কোয়েশ্চেন 10টা পেজে লিখবেন, একটা কোয়েশ্চেন একটা পেজেই লিখবেন, এবং কোয়েশ্চেনের লেখে নিচে হচ্ছে একটা টান এরকম দিয়ে দিবেন। কোয়েশ্চেন গুলোতে ট্রাই করবেন প্যারা প্যারা করে লেখার, অথবা পয়েন্ট দিয়ে লেখার। পয়েন্ট দিয়ে লেখাটা বেশি সুন্দর হয়। তারপর আসেন কোয়েশ্চেনের ক্ষেত্রে, আপনার ইংলিশের প্রিপারেশন হচ্ছে মোটামুটি আপনি 40টা সুন্দর ভোকাব রেডি করবেন। এই ভোকাব গুলো হবে এমন ভোকাব যেগুলো আপনার প্রচলিত শব্দকে রিপ্লেস করতে পারবে, কিন্তু খুব সুন্দর ভোকাব। আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন, আমি সেটাই করেছিলাম। যেমন আপনি আমাকে বলবেন এয়ার ইজ এভরিহোয়ার, আমি বলবো এয়ার ইজ ইউবিকুইটাস। ইউবিকুইটাস। তো এই যে আমি কিন্তু একটা সুন্দর ভোকাব ইউজ করলাম। এরকম ধরেন আপনি বলবেন যে দ্য প্রবলেম ওয়াজ ট্রান্সফর্মড ইনটু দ্যাট, আমি ট্রান্সফর্মড বলবো না, আমি বলবো মেটামরফোসড। এরকম আপনি জাস্ট 40টা ভোকাব, ভাই এর বেশি লাগবে না। আপনি এরকম চ্যাট জিপিটি দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন, একটা প্রম্পট দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করেন, কোনো সমস্যা নাই। এই 40টা ওয়ার্ড আপনাকে খাতায় কিছু চোখ পয়েন্টে ইউজ করা লাগবে। টিচার ইউজুয়ালি যেগুলো পড়তে পারে, পড়ার সম্ভাবনা বেশি। যেমন আপনার রচনার মাঝখানে কি লিখেছেন সেটা কিন্তু পড়ার সম্ভাবনাটা কম, কিন্তু আনসারিং কোশ্চেন কি লিখছেন সেটা কিন্তু পড়ার সম্ভাবনা আছে। পার কোশ্চেন আপনি এখান থেকে একটা করে বা দুইটা করে সুন্দর ভোকাব ইউজ করেন, এটা আপনার কোশ্চেন গুলোকে সুন্দর করবে। এবং আনসারিং কোশ্চেন লেখার আরেকটা ইয়ে আছে, দাঁড়ান, ইংলিশ। দেখেন, the major comparisons drawn today with the 1971 War of Liberation according to the passage are as follows. এটাই কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু এই যে আমি ওইটা আবার লিখেছি, লিখে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ আর অ্যাজ ফলোজ। এই টাইপের একটা আপনি সুন্দর ভূমিকা দিয়ে শুরু করবেন, যে ভূমিকাটা সুন্দর হবে, এবং লাস্টে অবভিয়াসলি একটা আপনার আউটরো থাকতে হবে, একটা ইন্ট্রো থাকবে, একটা আউটরো থাকবে, একটা আপনি ইয়ে লিখবেন, মানে আপনার কি বলে উপসংহার লিখবেন। এবং প্রত্যেকটা কোয়েশ্চেন একটা করে নতুন পেজে আপনি যে শেষ করবেন। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার লিখিনি, আমি লিখেছিলাম রেসপন্স টু সামথিং। আপনার খাতাটা যতটুকু আপনি ইউনিক করতে পারেন সেটা ভালো।
তারপর ধরেন এই যে এটা, দ্য লিমিটেশনস অফ ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাকর্ডিংস টু দ্য প্যাসেজ আর অ্যাজ ফলোজ। এই টাইপের মানে প্যাসেজ অনুসারেই তো আপনি লিখবেন, প্যাসেজের বাইরে থেকে তো আপনি ইনফরমেশন আনতে পারবেন না, সেটা অ্যালাউড না। বাট লাইনটা আর কি এইভাবে লিখবেন যে প্যাসেজটাকে আপনি ফোকাস করছেন, এটা যেন বোঝা যায়। আচ্ছা, এরপরে একের পরে দুই, এইখানে কিছু গ্রামার আইটেম আছে। গ্রামারের ক্ষেত্রে মোটামুটি 30 মার্কস। এই 30 মার্কস হচ্ছে আপনি এই মুহূর্তে যারা প্র্যাকটিস করেছে তারা তো করেছে, যারা করেনি আমার মতো তারা এখন নতুন করে এই 30তে আপনার অ্যাচিভ করার জন্য ট্রাই করাটা কষ্টসাধ্য। এখন আপনি রাতারাতি অনেক ভোকাব, অনেক সিনোনিম অ্যান্টোনিম আপনি আপনার আয়ত্তে আনতে পারবেন না। সো তাহলে আপনি কি করবেন, এই জিনিসটা আপনি ফিসাবিলিল্লাহ ছেড়ে দেন। ছেড়ে দিয়ে যেটা হবে, আপনি মোটামুটি অর্ধেক পারবেন। 46 বিসিএস এ আমার এই 30-র মধ্যে ছিল 15, 47 বিসিএস এ এই 30-র মধ্যে আমার ছিল 14, 3 আউট অফ 30। তো এখানে আমি মার্কস ছেড়ে দিয়েছি কেন? কারণ এইখানে আমি যে ইফোর্টটা দিব আসলে, এবং ইফোর্ট দিয়ে আমি যে পাগল হব, এই ইফোর্টটা আমি অন্যান্য জায়গায় দিলে আমি এর চাইতে বেটার আউটকাম এখন বের করতে পারবো। তো আপনাকে এই ট্রেড অফটা করতে হবে যে আপনি কিসের বিনিময়ে কি পাচ্ছেন, কি পেতে চাচ্ছেন, এই ট্রেডটা আপনার মাথায় সেট করতে হবে। ট্রু ফলস ইউজুয়ালি পারা যায়, কিন্তু এই যে অন্যান্য জিনিসে যে প্যাচ লাগে, 30-এর মধ্যে এখানে এই যে আমার এখানে চাই 5টার ভেতর মাত্র একটা হয়েছে, এগুলাতে আমার এই অবস্থায় ছিল। সো যাদের এই অবস্থা আছে, ভোকাব অত বেশি ভালো না, তারা প্যানিকড হবেন না, ভোকাব কম থাকলেও মোটামুটি চলে। এরপরে আসেন এই যে লেটার টু এডিটরে। লেটার টু এডিটরের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না, এটা কেন কমা দিয়েছিল আমি জানি না। এই যে সুন্দর একটা ফরওয়ার্ডিং, এই ফরওয়ার্ডিংটা আপনারা হোসেন আলী ভাইয়ের ওই ভিডিওটাতে পাবেন, যেটা আমি পেজে শেয়ার দিয়ে রেখেছি, সরি, যেটা হচ্ছে সিম্পোজিয়াম ইনসাইট থেকে অলরেডি শেয়ার দিয়া, উনি এটা সম্পূর্ণ ফ্রি, ওনার ভিডিওটা আপনারা আমার পেজে দেখলেই পাবেন, আমি শেয়ার দেওয়া, আমার থেকে শেয়ার দেওয়া আছে। এইখানে খুব কঠিন ইংলিশে আমি এটা লেখে লেখে মুখস্থ করেছিলাম, এবং এই টোটাল পেজটা আমার এখানে খাতায় ঝাপাঝাপ আমি লিখেছিলাম, মোটামুটি আমার 3 থেকে 4 মিনিট লেগেছিল। এইখানে টাইম আপনার বাঁচাতে হবে, এইখানে আপনার কোনো চিন্তা ভাবনার কিছু নাই, পড়ে আসবেন জাস্ট ডিরেক্ট এখানে আপনি ঢেলে দিবেন। এবার এখানে এই যে আমি সুদীপ্ত শাহিন লিখেছি, মূল পরীক্ষায়ও লিখেছি, এফ রহমান হল ঢাকা ইউনিভার্সিটি, এটাই লিখেছি, যদিও আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র না, আমি একজন ইঞ্জিনিয়ার। তো এইখান থেকে আপনারা ডিরেক্টলি হোসেন আলী ভাইয়ের এটা ফলো করবেন, আমার এটা ফলো করলেও হবে, কারণ এটা অ্যাজ ইট ইজ উনি যা বলেছিলেন আমি ওইটাই এখানে লিখে রেখেছি। এবং দেখেন, যেটা কোশ্চেন শেষ হয়নি আমি পরে কন্টিনিউ করেছি, আমি কিন্তু সেটা প্লিজ টার্ন ওভার এখানে লিখে রেখেছি। এবার আসেন, এইখানে এই যে একটা ইয়ে দেয়া লাগে, ভূমিকা দেয়া লাগে, সরি একটা মানে কি বলে এটাকে, শিরোনাম দেয়া লাগে, হেডলাইন। হেডলাইনের ক্ষেত্রে আপনারা চিন্তা করেন যে আপনাদের টপিক কিন্তু লিমিটেড, কি কি টপিক আসতে পারে আসলে, গ্লোবাল কনফ্লিক্ট আসতে পারে, ইকোনমিক্স নিয়ে আসতে পারে, তারপর হচ্ছে আপনার ডেমোক্রেসি নিয়ে আসতে পারে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে আসতে পারে। এই প্রত্যেকটা টপিক ধরে আপনি চ্যাট জিপিটি কে বলবেন ডেইলি স্টারের মতো করে আমাকে প্রত্যেকটা টপিকে 2টা করে হেডলাইন, ডেইলি স্টার লাইক হেডলাইন আমাকে তুমি লিখে দাও। এরকম টোটাল হয়তো 8 থেকে 10টা টপিক হতে পারে। আপনার কাজ হচ্ছে এই 10টা হলে 10 দুগুনি 20টা সুন্দর হেডলাইন মুখস্থ করা। এইটা পরীক্ষার হলে আপনি ইউজ করবেন। পরীক্ষার হলে হঠাৎ করে মাথা থেকে হেডলাইন বের হওয়া কঠিন, সুন্দর হেডলাইন, অন্তত যারা আমার মতো দুর্বল ছাত্র তাদের জন্য তো বটেই। তো আপনারা এটা আগে থেকে মুখস্থ করে যাবেন। আমি এরকম কিছু ওয়ার্ড ছিল আমার এর মধ্যে, আমি যেগুলো বারবার ইউজ করতাম, যেমন রিভ্যাম্প, তারপর ফোস্টার, যেগুলা ইয়ের মধ্যে হেডলাইনে দেখলে সুন্দর লাগে, এরকম ওয়ার্ড আমি মুখস্থ করে রেখেছিলাম, এবং হেডলাইনও আমি মুখস্থ করে রেখেছিলাম, জাস্ট আমি এটা লিখে দিতাম। এটা হচ্ছে এই কাজই করবেন। অবভিয়াসলি লাস্টে একটা এনভেলপ দিবেন, এনভেলপ মিস করা যাবে না, এনভেলপ মিস করলে কেটে দিবে। এবার আসেন সামারিতে। এখানেও সামারিতে সেম, আমি এই পেজের এখানে আমি করেছিলাম না, কিন্তু মূল পরীক্ষায় করেছিলাম। একটা পেজে কাটাকাটি করবেন একটা রাফ, এই রাফের মধ্যে আপনার ইফোর্টটা আপনি ফুটিয়ে তুলবেন, যে আপনি আসলেই ইফোর্ট দিচ্ছেন, কাটাকাটি করে যে এখান থেকে এটা নিচ্ছি, ওখান থেকে ওইটা নিচ্ছি, হ্যান ত্যান এরকম করে পরে পেজে আপনি ক্লিয়ার ভাবে লিখবেন। এবার আসেন এখানে আপনাকে 3টা জিনিস আলাদা আলাদা লিখতে বলে, সেটা হচ্ছে একটা সামারি লিখতে বলে, একটা হচ্ছে হেডলাইন লিখতে বলে, তার টাইটেল টাইটেল লিখতে বলে, এবং হচ্ছে একটা কমেন্ট করতে বলে ওইটার উপর। এই 3টা জিনিসের আমি 3টা সুন্দর রিপ্লেসমেন্টের ওয়ার্ড শিখে গিয়েছিলাম। যেমন আমি সামারি বদলে লিখতাম সিনপসিস, টাইটেলের বদলে লিখতাম হচ্ছে ট্যাগলাইন, এবং হচ্ছে কমেন্টের বদলে রিমার্ক। এটা আপনার খাতাকে আলাদা করবে, ইউনিক করবে। তো এইভাবে করে আমি এটা লিখতাম।
এই কিভাবে টাইটেল লিখতাম সেটা তো অলরেডি বলেছি। এখানে কাটাকাটি করবেন না, যদিও আমি কাটাকাটি করেছি। কাটাকাটি করবেন না, এখানে জেল পেন দিয়ে লিখবেন সুন্দর করে, বাংলা সামারির মতোই সুন্দর করে লিখবেন। এই সিনপসিসটা কিভাবে লিখবেন এইটাও এগেন হোসেন আলী ভাইয়ের যে ভিডিওটা আমি শেয়ার দিয়েছি ওইটার মধ্যে উনি খুব সুন্দরভাবে বলেছে কিভাবে সামারি লিখতে হয়। এটা একটা অ্যাবস্ট্রাক্ট, এটা আপনার থিসিসের যেমন অ্যাবস্ট্রাক্ট আছে, এটা ওরকম একটা অ্যাবস্ট্রাক্ট। সুন্দরভাবে ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের সামারিটা সুন্দর হবে। এরপর আসেন অনুবাদের ক্ষেত্রে। অনুবাদ হচ্ছে এমন একটা জিনিস যে অনুবাদের জন্য মানুষ আলাদা করে কোর্স করে, মানুষ আলাদা করে বই পড়ে, বাট আমার কাছে এটা পণ্ডশ্রম বলে মনে হয়। দেখেন, ও আমার তো ইংলিশের একটা স্লাইড ছিল, আমি তো ভুলেই গেছি। দেখেন, অনুবাদ হবে ভাবের, অক্ষরের না। আপনারা যখন কথা বলেন, যখন বলেন অনুবাদ করতে হবে, যেখান থেকে যে বলে আপনারা শুনেন যে এটা ভাবানুবাদ হইতে হবে, আক্ষরিক অনুবাদ না। এই কথাটা আপনারা মুখে বলেন, কিন্তু এই কথাটা আসলে আপনারা ধারণ করতে পারেন না। আপনি ভালো করে ভাবেন তো, ভাবানুবাদ মানে কি? ভাবানুবাদ মানে ভাবের অনুবাদ। অর্থাৎ যে লেখাটা আছে আপনি তার ভাবকে আনছেন এখানে আপনার লেখার মধ্যে, আক্ষরিক অনুবাদ না। আক্ষরিক অনুবাদ মানে কি? আপনি অক্ষর টু অক্ষর আপনি আনছেন, আপনি কিন্তু ওই কাজটা করছেন না। আপনার করার কথা ভাবানুবাদ, আপনি ভাবটাকে আনবেন। তো অনুবাদ আসলে অনেক সহজ। আপনারা বলেন যে অনুবাদের এই ভোকাব বুঝতেছি না, এখানে অনেক আননোন ওয়ার্ডস আছে, এগুলা তো আমি চিনি না, এটা আমি কিভাবে করব? চেনা তো লাগবে না, আপনি তো ভাবের অনুবাদ করছেন। ভাব বোঝার জন্য তো সম্পূর্ণ মানে প্যাসেজের যেটা দেয়া থাকবে প্যারাগ্রাফ, ওইটা তো পুরাটা বোঝা জরুরি না। তো এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা একটা করে লাইন পড়বেন, এবং লাইন পড়ে যেটা বুঝলেন জাস্ট সেই কথাটা আপনি লিখে দিবেন আপনার ভাষায় সুন্দর বাংলাতে। তবে যেটা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার একটা লাইন থেকে আরেকটা লাইনের যে ট্রানজিশনটা হচ্ছে, ট্রানজিশনটা যেন স্মুথ হয়। মানে একটা লাইন ধরেন একটু মানে খুব ভাব গম্ভীর হলো, পরের লাইনটা আবার একটু মানে হালকা টোনের হলো, এরকম যেন না হয়। এই ট্রানজিশন গুলো যেন স্মুথ হয়, মানে এইটা যখন টিচার একবারে পড়বেন উনি যেন এখানে স্মুথলি উনি পড়তে পারেন, উনি যেন আটকে আটকে না যান, খটোমটো যেন না লাগে ওনার কাছে, এটা জাস্ট আপনি এনশিওর করবেন। ওখানে একটা লাইন পড়বেন, জাস্ট ওই লাইনটা পড়ে আপনি কি বুঝলেন সেটা লিখে দিবেন, আবার একটা লাইন পড়বেন তাই লিখে দিবেন। অবভিয়াসলি এখানে যদি কোনো ডিজিট থাকে, কোনো নাম থাকে, এগুলো মিস করা যাবে না। এগুলো মিস করলে টিচার বুঝতে পারবে আপনি এখানে ফাঁকি দিচ্ছেন, আপনি এখানে কোনো ঝামেলা করেছেন। টিচার কিন্তু এইটা কখনোই, কোনো টিচারের হাতে এত সময় নাই যে এটা হুবহু কোশ্চেন থেকে উনি এক লাইন পড়বেন এখানে এক লাইন মেলাবেন। উনি ওইটা টোটালটা একবার রিডিং দিবেন। ওনারা ভাই অনেক এক্সপিরিয়েন্সড, ওনারা আমাদের মতো না, ওনারা অনেক এক্সপিরিয়েন্সড। একবার রিডিং দিয়ে ওনার মাথায় থাকবে যে এখানে কি আছে। এরপর আপনার অনুবাদ পড়লেই উনি বুঝতে পারবেন যে আপনি আসলে কতটুকু ভালো করেছেন। তো আপনি ডিরেক্ট এটা লিখতে থাকবেন। কোনো জায়গায় একটা ওয়ার্ড ধরেন লিখে ফেললেন, যে ওয়ার্ডটা লেখার পরে আপনার মনে হলো এই ওয়ার্ডের একটা বেটার রিপ্লেসমেন্ট আপনার মাথায় এই মুহূর্তে এসেছে, আপনার মন চাচ্ছে ওই ওয়ার্ডটা যেটা লিখেছেন ওইটা ধরেন কেটে দিয়ে তার পাশে আবার লিখতে, এই কাজ করবেন না। আপনি কাটাকাটি করছেন মানে আপনি এখানে কনফিউজড, এটা প্রমাণ করে দিচ্ছেন। আপনার মাথায় একটা বেটার রিপ্লেসমেন্ট জাস্ট একটা ওয়ার্ড লেখার পর মুহূর্তেই মাথায় এসেছে, থাকুক, আপনার এই বেটার রিপ্লেসমেন্টের কোনো প্রয়োজন নাই। একান্ত যদি ভুল না হয়ে যায় আপনি কাটবেন না, কোনো কাটাকাটি করবেন না, ডিরেক্ট লিখতে থাকবেন। সেম গোস ফর বাংলা অনুবাদ, ইংলিশ অনুবাদ। অনুবাদের ক্ষেত্রে আপনারা এখন প্র্যাকটিস কিভাবে করবেন? দুই একটা জিনিস প্র্যাকটিস করলেই হবে, অনেক প্র্যাকটিস করা লাগবে আমি আসলে বলছি না, অনেক প্র্যাকটিস করা লাগে না। কি প্র্যাকটিস করবেন? ডেইলি স্টার। এই ডেইলি স্টারটা ধরবেন, ডেইলি স্টারের কিছু নিউজ আছে যেগুলো ডেইলি স্টার বাংলা বলেও একটা ভার্সন আছে ডেইলি স্টারের, বাংলাতে ওই নিউজটা আছে, ইংলিশে ওই নিউজটা আছে, ওইগুলা কিন্তু একটা আরেকটা জাস্ট ট্রান্সলেশন কপি। তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাটা আপনি এখানে পড়ে ওইটার যে ইংলিশটা করবেন সেটা হচ্ছে আপনি করবেন, মানে ইংলিশটা করে ওখানে মেলাবেন, আবার ইংলিশটা থেকে বাংলা করে আপনি ওটা মেলাবেন। এটাই আপনার কাজ, এখান থেকে মেলাইলেই ইনশাল্লাহ যথেষ্ট হবে। কোনো বই কেনা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, কোনো এক্সট্রা ইফোর্টও দেওয়া লাগবে না। জাস্ট দুই একটা এরকম করলে ইনশাল্লাহ এটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। এখানে বেশি সময় দেওয়ার কোনো দরকার নাই, ফোবিয়াতে আক্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। এটা কোনো আহামরি কোনো কিছু না। অনুবাদ অনুবাদ কঠিন আসবে, এটাই স্বাভাবিক। এবং অনুবাদের এক গাদা ওয়ার্ড, অন্তত 30% ওয়ার্ড, আমার মতো যদি দুর্বল স্টুডেন্ট হন, আপনি জীবনে কোনদিন এই 30% ওয়ার্ড দেখেন নাই, এটাও খুবই স্বাভাবিক। কিন্তু এটা প্যানিক হওয়ার কোনো কারণ নাই, অনুবাদ মোটামুটি এরকমই হয়। আর পরীক্ষার হলে আরেকটা জিনিস বলি, আপনি যা যা আশা করেছিলেন যে হবে, আপনি খুব বেশি হলে তার 65 থেকে 70% আসলে আউটপুট দিয়ে আসতে পারবেন, বাকিটুকু আপনি আউটপুট পরীক্ষার হলে দিতে পারবেন না, এটাই স্বাভাবিক।
সুতরাং হল থেকে বের হয়ে ভাববেন না যে এটা করব ভেবেছিলাম, ওটা করব ভেবেছিলাম, এটা তো করতে পারলাম না, ওটা করতে পারলাম না। কোনো দরকার নাই এগুলো ভাবার। আপনি যা ইফোর্ট দিয়েছেন যথেষ্ট। প্রত্যেকের কিছু না কিছু ভুল হবে, প্রত্যেকের খাতাতে কিছু না কিছু ল্যাকিংস থাকবেই। তো এখানে প্যানিক করার কোনো প্রয়োজন নাই যে আমি এরকম এরকম অত ভালো ভেবেছিলাম, আমি তো দিতে পারি না। না, দরকার নাই। অত ভালো হওয়ার দরকার নাই, বেশি ভালো ভালো না। আচ্ছা, এ তো ইংলিশ গেল। এবার আসেন ইংলিশ, যেটা এসে। ইংলিশ এসের ক্ষেত্রে এই যে এখান থেকে একবার করে আবার রিভাইজ দিয়ে যায় যে প্রশ্ন উত্তর প্যারা প্যারা করে লিখবেন। অলরেডি বলেছি যেগুলো চোখ পয়েন্ট আছে, অর্থাৎ যেগুলো টিচারের পড়ার সম্ভাবনা বেশি, যেমন আপনার সামারি উনি ডেফিনেটলি পড়বেন, আপনার রচনার শুরুটা উনি পড়বেন, শেষটা উনি পড়বেন, আপনার চিঠির ফরওয়ার্ডিংটা উনি পড়বেন, তারপর হচ্ছে আপনার আনসারিং কোশ্চেন পড়বেন। এইগুলো, এই চোখ পয়েন্ট গুলোতে সুন্দর সুন্দর ওয়ার্ড আপনি ইউজ করবেন, যেগুলো বলেছি আপনারা কালেক্ট করবেন। আমার কালেকশনের ওয়ার্ডটা অলরেডি ড্রাইভ লিঙ্কটা দেয়া আছে, ওটার মধ্যেই আছে। টাইটেল, এটা হচ্ছে আগেই রেডি থাকতে হবে, বলেছি। ফরওয়ার্ডিংও রেডি থাকতে হবে, ভোকাব নিয়ে প্যারা নিবেন না। রচনার ক্ষেত্রে রচনার ফার্স্ট প্যারার নাম প্রোলগ দিবেন, লাস্ট প্যারার নাম এপিলগ দিবেন, অথবা ফার্স্ট প্যারার নাম প্রিলিউড দিবেন, লাস্ট প্যারার নাম পোস্টলিউড দিবেন। একটু ইউনিক হবেন, ইউনিক হওয়াটা এখানে আপনার কাজ। সামারির 3টা পয়েন্টে সুন্দর নাম বলেছি। এবার আসি রচনার ক্ষেত্রে। রচনা আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই, কোথাও থেকে পড়ার কোনো প্রয়োজন নাই। আপনি ওই 9-10 লেভেলের ইংলিশ যদি পারেন, বাস আপনার রচনা ইনশাল্লাহ রেডি। আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়ছেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ছেন, এখান থেকে আপনার রচনার প্রিপারেশন হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, বাংলা এবং ইংলিশ রচনা দুইটার ক্ষেত্রেই আপনারা প্রথমে একটা সিনারিও দিয়ে শুরু করবেন। যেমন 46 বিসিএস এ বাংলায় অভিবাসন নিয়ে রচনা এসেছিল, এবং আমি দুইজন ব্যক্তির উদাহরণ দিয়ে শুরু করেছিলাম, যে একজন ব্যক্তি বৈধ পথে তিনি অভিবাসী হয়েছিলেন এবং তিনি কত ভালো আছেন, আরেকজন অবৈধভাবে লিবিয়াতে গিয়েছেন এবং তিনি এখন তত কষ্ট আছেন। এই টাইপের যদি সিনারিও দিয়ে শুরু করেন সেটা সুন্দর হবে। এইখানেও দেখেন আমি কিন্তু এই যে লেবার মাইগ্রেশন, আমি এখানে যে শাহ আলম ইজ এ বাংলাদেশি ওয়ার্কার, এটা দিয়ে আমি শুরু করেছি, যে উনি হচ্ছে এখন সৌদি আরবে আছে, এরকম একটা ইয়ে দিয়ে এগিয়েছি। এই টাইপের ইয়ে করবেন, এটা আপনার লেখাকে ইউনিক করবে, সুন্দর করবে। লেখার মধ্যে 46 বিসিএস এ আমি দুইটা রচনা মিলে টোটাল 19 পেজেস লিখেছিলাম। এই 19 পেজেস, এখন আপনার কাছে মনে হতে পারে যে ভাই আপনি 19 পেজ দুইটা রচনা লিখলেন ইংলিশ, আপনি বলতেছেন যে আপনার ইংলিশ ভালো না, এটা কিভাবে সম্ভব? আসলেই ভালো না। এই 19 পেজের মধ্যে জাস্ট ইংলিশ লেখা যতটুকু আছে ওটাকে যদি কম্প্রেস করি, দুইটা মিলে হয়তো 7 পেজ হবে। বাকি কি আছে? বাকি ছিল হচ্ছে ইলাস্ট্রেশন, ম্যাপ, এগুলো ফ্লো চার্ট, ডায়াগ্রাম, মানে দেখতে যাতে সুন্দর হয়, ভিজুয়াল ইফেক্ট যাতে থাকে। ক্লাইমেট চেঞ্জ এসেছিল, ক্লাইমেট চেঞ্জের মধ্যে আমি হচ্ছে ক্লাইমেট চেঞ্জে কি কি ইফেক্ট হচ্ছে এরকম আমি এরকম ছক করে করে টান দিয়ে ফ্লো চার্ট করে করে দেখিয়েছিল। তারপর ধরেন আমাদের বাতাসে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, ওইখানে আমি একটা ছক দিলাম এই টেবিল করে, যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, নাইট্রোজেনের পরিমাণ কত, অক্সিজেনের পরিমাণ কত, এটা দিলাম। গ্রিন হাউস ইফেক্ট, আমি হচ্ছে একটা ঘর আঁকলাম সুন্দর করে, এই ঘর এঁকে গ্রিন হাউস ইফেক্ট, এখানে যে সূর্য থেকে আসছে এরকম ট্র্যাপ হয়ে যাচ্ছে, বের হতে পারছে না, এরকম একটা ইলাস্ট্রেশন দিয়েছি। তারপর বাংলাদেশের ম্যাপ দিয়েছি। তারপর হচ্ছে আমাদের ওজোনোস্ফিয়ার ক্ষয় হচ্ছে, এটা বোঝাতে গিয়ে আমি ওজোনোস্ফিয়ারের যে ছবিটা আছে, যে বায়ুমণ্ডলের লেয়ারের, এই ছবিটা দিয়েছি, এখান থেকে ডিনোট করে করে দেখিয়েছি। এরকম ইলাস্ট্রেশন দিয়ে দিয়ে আসলে বড় হয়েছিল, এবং এটা দেখতে খুব সুন্দর লাগে। এটা আসলে আপনার কিছু আসলে ফাঁকিবাজি করতে হবে, এখন লাস্ট টাইম এসে কিছু করার নাই। কারণ এখন আপনি রাতারাতি ইংলিশ লিটারেচার অনেক ভালো করবেন, মানে অনেক ডেক্সটেরিটি পাবেন, এটা আসলে এখন সম্ভব না। তো এভাবে আসলে যতদূর যাওয়া যায়। এরপরে আসেন বাংলা। আচ্ছা, এখানে আমার ইয়ের ভিতর কি কোনো কিছু আছে? এখানে একটু দেখে নিই ইংলিশের জন্য। ইংলিশের হচ্ছে আমি কিছু ফ্যান্সি ওয়ার্ড দিয়ে দিয়েছি, যেগুলো আমি কালেক্ট করেছিলাম ডেইলি স্টারে পড়ার ক্ষেত্রে। আরেকটা জিনিস আপনারা করবেন, সেটা হচ্ছে এখন থেকে আপনাদের টোটাল 4 সপ্তাহ আছে রিটেনের। আর যারা পরে রিটেন দিবেন, যারা দেখছেন তাদের তো আরো বেশি সময় আছে। এই 4 সপ্তাহে অন্তত 8টা কলাম আপনি ডেইলি স্টার থেকে পড়বেন, সুন্দর করে পড়বেন। বেশি মাথায় প্রেসার নেওয়ার দরকার নাই, যে হচ্ছে এই ওয়ার্ড পাচ্ছি না, ওই ওয়ার্ড পাচ্ছি না, এরকমের কোনো দরকার নাই। জাস্ট কলাম রিডিং দিবেন। ইংলিশ লেখার অ্যাকচুয়ালি প্রফেশনাল ধাঁচটা আপনি ওখান থেকে গ্র্যাব করবেন। আবারও বলছি, বেশি প্যারা নিবেন না। 4 সপ্তাহে টোটাল 8টা কলাম পড়বেন। এই 8টা কলাম এমন কলাম বাছাই করবেন যেটা আপনার ইসেও কাজে লাগবে, এই বাংলাদেশ বিষয়বলি বা আন্তর্জাতিকেও কাজে লাগবে, এবং ইংলিশ তো কাজে লাগছেই। এরকম 8টা কলাম আপনি জাস্ট রিডিং দিবেন ইংলিশের ধাঁচটা বোঝার জন্য, বাস, ইনাফ।
আচ্ছা, ইংলিশ গেল। আর হচ্ছে এই যে আমি যেটা বললাম, আমার কিছু ফ্যান্সি ওয়ার্ড ছিল, এই যে আমি এখানে অলরেডি লিখে, ও আরেকটা জিনিস আমি মিস করেছি, সেটা হচ্ছে ইংলিশের আপনার কিছু সুন্দর লাইন গোছানো থাকবে, যে লাইনগুলো আপনি খাতায় ইউজ করবেন, ওই চোখ পয়েন্ট যেগুলো বললাম ওখানে ইউজ করবেন। আমার টোটাল 10টা লাইন এরকম গোছানো ছিল। এই 10টা লাইন আমি চ্যাট জিপিটিকে দিয়ে বানিয়ে নিয়েছিলাম এবং 10টা লাইন আমি মোটামুটি মুখস্থ করে লিখেছিলাম। এই যে এই 10টা লাইন আমি খাতায় যেখানে পারি আমি ইউজ করবো, এইভাবে আমি গিয়েছিলাম, যে একটু দেখতে যাতে সুন্দর লাগে, এরকম 10টা লাইন একদম মুখস্থ, খালি জায়গা বুঝে আমার ইউজ করতে হবে। আর এই যে কিছু ওয়ার্ড আছে, এগুলা হচ্ছে আমি এখানে লেখা রেখেছিলাম, যেগুলো আমি একটু দেখে যেতাম পরীক্ষার আগে। এখানে আসলে অনেক ওয়ার্ড, এতগুলো আমি দেখার স্কোপ পেতাম না, জাস্ট যতটুকু আমি এর মধ্যে চোখ বুলায় আমার পক্ষে সম্ভব হয় সেটাই আমি করতাম। এরপর আসেন হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে। বাংলাদেশ বিষয়াবলীতে ডেফিনেটলি আপনার প্রেজেন্টেশনে জোর দিতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনি আহ, হোসেন ভাইয়ের কোর্স অথবা মিরাজ ভাইয়ের কোর্সটা আপনি দেখতে পারেন। আমি 46 এর আগে হোসেন ভাইয়ের কোর্সটা করেছিলাম এবং 47 এর আগে আমি মিরাজ ভাইয়ের কোর্সটা করেছিলাম। হোসেন ভাইয়ের কোর্সটা খুবই সুন্দর, মিরাজ ভাইয়ের আন্তর্জাতিকটা খুবই সুন্দর, বাংলাদেশটা আসলে একটু বলা যায় আন্তর্জাতিকের তুলনায় একটু কম সুন্দর। তবে হোসেন ভাইয়েরটা খুবই সুন্দর বাংলাদেশ বিষয়াবলীতে। বই আসলে কোনো বই আপ টু দা মার্ক আমার কাছে মনে হয়নি। আমি 2-3টা বই দেখেছিলাম, আমার কাছে ইউনিক ছিল, আমার কাছে বেসিক ভিউ ছিল। আসলে অনেক লেখা, অনেক লেখা, এত লেখা আপনি আসলে লেখার পড়ারও সময় পাবেন না, এত লেখা আসলে আপনার সময় নষ্ট হবে। আপনি যদি ইনাদের কারোর কোর্সে এনরোল করেন এবং জাস্ট ক্লাসগুলো শুনেন, নোটটা একবার চোখ বুলান, বাস, এটাই ইনশাল্লাহ মোর দ্যান ইনাফ। আপনাকে হলে গিয়ে সবই নিজে থেকে লেখা লাগবে। তো এখানে আপনার আলাদা করে অনেক বই পড়বেন এরকম কোনো সময় নষ্ট করার দরকার নেই। এইবার আসি আপনার টোটাল বাংলাদেশ বিষয়াবলীতে 16টা চ্যাপ্টার অথবা 15টা চ্যাপ্টার, আমার এই মুহূর্তে মাথায় আসছে না। এই 16টা বা 15টা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আপনার একটা করে হুক লাইন থাকতে হবে। হুক লাইন মানে কি, মানে খুব সুন্দর একটা ইন্ট্রো, আপনি একটা ভূমিকা শুরু করবেন। যেমন আপনি হচ্ছে ভূগোল রিলেটেড কোনো একটা চ্যাপ্টার, আপনি সেখানে এইভাবে শুরু করবেন যে বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আহ সংযোগ স্থলে অবস্থিত একটি একক, স্বাধীন, সার্বভৌম ও আহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্র। এই লাইনটা দিয়ে যখন আপনি শুরু করছেন, বোঝা যাচ্ছে এই লাইনের পেছনে আপনি আগে থেকে বাসায় ইফোর্ট দিয়ে এসেছেন। সো এইটা এখানে টিচারের মনোযোগ আকর্ষণ করবে। এরকম আপনার প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে সুন্দর লাইন রেডি থাকতে হবে, যেটা আপনি এখানে করবেন। পেপার হচ্ছে টুকটাক দেখবেন, মানে অনেক দেখার দরকার নাই, রেগুলার আমার 1 ঘন্টা ডেডিকেটেড পেপার পড়তে হবে না এরকম দরকার নাই। জাস্ট দিনের নিউজগুলা কি হচ্ছে একটাবার আপনি ধরেন পেপারে ঢুকে একটাবার লোড করলেন, একবার আপনি দেখে রাখলেন, আচ্ছা দেশে এই হচ্ছে, আপনার মাথায় থাকলো। এবং পেপারে 2-1টা চমকপ্রদ কলাম যদি দেখেন, এইগুলা একটু দেখবেন, ওইখান থেকে 2-1টা টার্ম মনে রাখবেন। কি টার্ম? যেমন টাকা ছাপানো। ইনফ্লেশনের একটা কারণ হচ্ছে টাকা ছাপানো। এই ইনফ্লেশনের কারণ যে টাকা ছাপানো, এটা মোটামুটি সবাই পরীক্ষায় লিখবে। কিন্তু আমি অন্য একটা কাজ করেছিলাম, আমি বণিক বার্তায় একটা কলাম পড়েছিলাম এবং সেখানে টাকা ছাপানোর একটা টার্ম বলা ছিল, পাম্প প্রাইমিং। এই কথাটা আমি মনে রেখেছিলাম এবং এই কথাটা আমি 46 এর খাতায় ইউজ করেছিলাম, যে পাম্প প্রাইমিং কমাতে হবে, এরকম কোন একটা কোশ্চেনের আনসারে আমি এটা ইউজ করেছিলাম। এরকম কিছু টার্ম, মোটামুটি 10টা-15টা টার্ম আপনার থাকা লাগবে, যেগুলো আপনি সুন্দর নীল কালি দিয়ে খাতায় লিখবেন। আপনার রিলেভেন্ট 15টা চ্যাপ্টারের জন্য 15 × 2 = 30টা আইনের নাম মনে রাখবেন। যেমন পরিবেশের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণ আইন 1995, তারপর আপনার বাল্য বিবাহ নিরোধ আইন 2017, তারপর হচ্ছে যৌতুক নিরোধ আইন 2018। এরকম কিছু রিলেভেন্ট আইনের নাম আপনি মনে রাখবেন, যেটা রিলেভেন্ট ভাবে আপনার খাতায় ইউজ করা হবে, নীল কালি দিয়ে লিখবেন, ডেফিনেটলি আপনার খাতার ভ্যালু বাড়াবে। সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদগুলো রিলেভেন্ট ভাবে ব্যবহার করতে হবে। যেমন ধরেন আপনি পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলছেন, সেখানে ডেফিনেটলি আপনি 25 নাম্বার অনুচ্ছেদের কথা বলতে পারবেন, আপনি সেখানে 63 নাম্বার অনুচ্ছেদের কথা বলতে পারবেন, আপনি সেখানে 39 নাম্বার অনুচ্ছেদের কথা বলতে পারবেন, আপনি সেখানে 38 নাম্বার অনুচ্ছেদের কথাও প্রবাবলি বলতে পারবেন। 39-এ বলা আছে যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে এরকম ক্ষেত্রে কথা, মানে এরকম সুযোগ আপনাকে দেওয়া হবে না, এই মর্মে আপনাকে বাক স্বাধীনতা দেওয়া হলো। তো এই যে প্রতিবেশী রাষ্ট্রকে বা বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্কের ব্যাপারে আমাদের সংবিধান কতটুকু অ্যালার্ট, এটা আপনি এখান থেকে দেখাতে পারবেন। তারপর আরেকটা আছে সংগঠনের স্বাধীনতা, যেটা যে সংগঠনের স্বাধীনতার ক্ষেত্রে কোন রকম জঙ্গিবাদী বা সন্ত্রাসী সংগঠন আপনি তৈরি করতে পারবেন না, এই সাপেক্ষে এই মর্মে আপনি সংগঠন তৈরির স্বাধীনতা পাবেন।
তো এই যে আপনি যে অন্য রাষ্ট্রের ক্ষতি করতে চাচ্ছেন না, অন্য রাষ্ট্রের ক্ষতি হবে এরকম জঙ্গিবাদী বা সন্ত্রাসী সংগঠন এখানে সাংবিধানিকভাবে নিষিদ্ধ, এই কথাটা যখন আপনি বলছেন আপনার লেখার ভ্যালু বাড়ছে এবং সংবিধান আসলে আপনি বুঝে পড়েছেন, এটা কিন্তু তার প্রমাণ। তো এই জিনিসগুলো করবেন। প্রয়োজনীয় ডেটা, ডেটা কিসের ডেটা? ডেটা হচ্ছে জাস্ট সামান্য আপনার হয়তো 15-20টা সেট, আমি 3টা করে ডেটা পড়েছিলাম, 3টা করে সাল, কিসের কি ডেটা পড়েছিলাম, ধরেন লাস্ট 3 বছরের ইনফ্লেশন, লাস্ট 3 বছরের পার ক্যাপিটা ইনকাম, লাস্ট 3 বছরের জিডিপি, এই টাইপের কমন ডেটা। তারপর হচ্ছে বাংলাদেশ থেকে যে বাইরে লোক যায়, তো এই লেবার মাইগ্রেশনের ক্ষেত্রে স্কিল্ড কত পার্সেন্ট, আনস্কিল্ড কত পার্সেন্ট, এই টাইপের ডেটা, এইগুলো হচ্ছে আমি দেখে গিয়েছিলাম। এইটা মোটামুটি একটু দেখে যাবেন, এরকম হইলেই হবে। কোটেশনের ক্ষেত্রে অনেক আহামরি কোনো কোটেশন আপনার গোছানোর কোনো প্রয়োজন নাই, জাস্ট আপনি পেপার থেকে কিছু হট টপিকের 2-4টা করে লাইন লিখে রাখবেন। পেপারের কোটেশন যেগুলো, ওগুলো ভাবটা আপনার কোটেশনে আসলেই হবে, অ্যাজ ইট ইজ হতে হবে, নট নেসেসারি, কিন্তু মূল ভাবটা ঠিক থাকতে হবে। এখন আপনি দেখালো মূল ভাবই উল্টাই ফেলছেন। ধরেন আপনি লিখলেন যে পেপারে লেখা ছিল 1971 সালে পাক হানাদার বাহিনী বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। আপনি লেখার সময় আপনি কোটেশনের মধ্যে উল্টায় ফেললেন যে বাংলাদেশি মুক্তি বাহিনী পাক হানাদার বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এই কথা লিখলে তো ভাই আপনি তখন ধরা খাবেনই। এরকম ব্লান্ডার করা যাবে না, এরকম ভাবে ব্ল্যাটান্ট ভাবে ভুল করা যাবে না। তাছাড়া আপনার হচ্ছে পেপার থেকে যদি আপনি নেন, মূল ভাবটা ঠিক রাখলে যে এটা অমুক পেপারে এসেছিল, এরকম কোটেশন আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর সংবিধানটা দেখার ক্ষেত্রে আমি বলবো, এই যে আমার একটা এখানে সংবিধান আছে, এটা হচ্ছে আমি মূল সংবিধান পড়েছিলাম, ওইটার একটা দাঁড়ানো ভার্সন। কোথায় কোথায় গেল? এই যে কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এটা আপনারা একটা বার অন্তত চোখ বুলাবেন এবং একটু রিলেট করতে ট্রাই করবেন, কোন অনুচ্ছেদটা কোথায় খাটানো যায়, কোনটা কয় ভাবে ইউজ করা যায়। এইখানে এই যে আমার টোটালটা এই যে দাগানো আছে, রিলেভেন্ট অনেক ইনফরমেশন আশেপাশে লেখা আছে সাইড লাইনে, আপনারা একটু কাইন্ডলি এটা দেখবেন। একটা বার যদি গো থ্রু করেন, ইনশাআল্লাহ আপনাদের এটা ভালো কাজে দিবে সংবিধানের ক্ষেত্রে। আচ্ছা, বাংলাদেশ বিষয় বলে মোটামুটি এইটুকুই আমি বলবো। হোসেন আলী ভাইয়ের ইয়েটাতে আপনারা এনরোল করলে এটা আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে হচ্ছে কি ব্যাপার, এটা কোথায় গেল? হ্যাঁ, আন্তর্জাতিক বিষয় বলি। ও আচ্ছা আচ্ছা, ওইখানে আমি একটা জিনিস মিস করেছি, যেটা আমি একটু দেখাই আপনাদের। আমার একটা কোশ্চেন বাংলাদেশ বিষয়াবলিতে হতো টোটাল আপনার মোটামুটি 6 পেজ, 20 মার্কের কোশ্চেন, 20 মার্কের জন্য 6 পেজ। কিভাবে? এইখানে ধরেন আমি কোশ্চেন লেখা শুরু করলাম, এটা হচ্ছে আমার প্রথম পেজ। প্রথম পেজে আমার একটা ভূমিকা থাকবে, ভূমিকার পর ধরেন আপনাকে বলা হয়েছে এখনকার যে ইউজুয়াল কোশ্চেন গুলো, ধরেন আপনাকে বললো যে ইনফ্লেশনের কারণ ও তার প্রতিকার লেখো, কথার কথা। তো এরকম আমি একটা ভূমিকা দিলাম, ইনফ্লেশন অমুক অমুক অমুক। এবার এখানে ইনফ্লেশনের কারণ, এখানে ইনফ্লেশনের কারণ লিখলাম, এটা একটা 4 কোনা বক্স করলাম। এইখানে আমি এবার টান দিয়ে দিয়ে কারণগুলা লিখছি, এই কারণ অমুক একটা গোল্লা, কারণ অমুক একটা গোল্লা, কারণ অমুক একটা গোল্লা, এরকম। এখানে ভিজুয়াল ইফেক্ট দিয়ে 1 পেজ শেষ। এরপরে এখানে আমি যে কারণগুলা লিখলাম, এই কারণগুলা এখানে আমি ব্যাখ্যা করব। এই কারণ অমুক নীল কালি দিয়ে লিখলাম, এরপর ওইটার পিছনে 2 লাইন, আবার কারণ তমুক নীল কালি দিয়ে লিখলাম 2 লাইন, এরকম করে 2 পেজ। এই গেল আমার 3 পেজ। 4 নাম্বার পেজে আসি। 4 নাম্বার পেজে এবার ইনফ্লেশন প্রতিকারের উপায়, সেম। প্রতিকারের উপায় কি, এই একটা বাক্স আবার দিলাম, ইনফ্লেশন প্রতিকারের উপায়। এরপরে আবার এরকম 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 আমি প্রতিকারের উপায়গুলো এরকম লিখলাম গোল্লা গোল্লা দিয়ে। দেন আবার এখানে শুরু করলাম প্রতিকারের উপায়। এবার ওইগুলার হচ্ছে আপনার ইয়েটা ব্যাখ্যা, এই ব্যাখ্যা ব্যাখ্যা, এই 2 পেজ ব্যাখ্যা। 3 নাম্বার পেজে সেখানে ব্যাখ্যা, নিচে একটা কনক্লুশন, অ্যান্সার শেষ। এটা হচ্ছে কমন ফরম্যাট। এরকম 2টা ইলাস্ট্রেশন দিলে টিচার একবার এখানে চোখ বুলিয়েই বুঝতে পারবে আপনি আসলে কি লিখছেন, এবং আপনার জাজমেন্ট ওখানেই হয়ে যাবে। তো এইখানে ডিটেল আরো কি বলছেন ওইটা তখন টিচারের অত বেশি উনি বদার করবে না, মোটামুটি এইটা দেখলেই ওনার হয়ে যাবে। তো বাংলাদেশ বিষয়াবলিতে এত বেশি প্যারা নেওয়ার দরকার নেই, সিলেবাস অনেক বড় কথা সত্যি, বাট সব আপনার পড়া লাগবে না, সবকিছু ইম্পর্টেন্টও না, এবং সবকিছু আপনি পড়ে যেয়ে আপনি মনে রাখতে পারবেন না, আপনার নিজে থেকেই আলটিমেটলি লেখা লাগবে, বানায় লেখা লাগবে। আন্তর্জাতিক বিষয়াবলিতে সেম, প্রেজেন্টেশনে আপনাকে জোর দিতে হবে এবং আপনার ম্যাপ প্র্যাকটিস করতে হবে। একদম রিসেন্ট যে কনফ্লিক্ট গুলো হচ্ছে, যেমন ইরানের কনফ্লিক্ট নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, আপনি ডেফিনেটলি ইরানের ম্যাপ শিখবেন।
তারপর আপনি একটা সিম্পলিফাইড ওয়ার্ল্ড ম্যাপ শিখবেন, কিছু না হইলে ওই ওয়ার্ল্ড ম্যাপটা আঁকবেন যে এরকম এখানে আছে, এরকম আছে, তারপরে এখানে বড় করে এশিয়া আছে, এখানে একটা গ্রিনল্যান্ড আছে, এখানে আফ্রিকা আছে, এইখানে ইয়া আছে, অস্ট্রেলিয়া আছে, হ্যান ত্যান জাস্ট আমি ইয়া করলাম। যেমন আমার ট্যারিফ নিয়ে একটা কোয়েশ্চেন এসেছিল, প্রবাবলি আমি কি দেখেছিলাম, এখানে ইউএসএ, এখানে চায়না, তো আমি এরকম টান দিয়ে দেখেছিলাম এরকম সম্পর্ক যে এইখানে এরকম ট্যারিফ হচ্ছে, রিসিপ্রোকাল ট্যারিফ হচ্ছে। এই ভিজুয়াল ইলাস্ট্রেশন গুলা এখানে আপনার খাতাকে ইউনিক করবে। সো সুযোগ পেলেই ম্যাপ দিবেন, ইসরায়েলের ম্যাপ ডেফিনেটলি শিখবেন, ইরানের ম্যাপ শিখবেন, এখন রিসেন্টলি পাকিস্তান আফগানিস্তানের ম্যাপ হচ্ছে, এই ম্যাপটা একটু দেখে যাবেন। এবং একটা ম্যাপ আপনাকে অবশ্যই দেখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশ, তার পাশাপাশি এখানে যে ইন্ডিয়া থাকে, এখানে বার্মার কিছু অংশ, এইখানে হচ্ছে পাকিস্তান, এখানে নেপাল, এখানে ভুটান, এই ম্যাপটা আপনাকে অবভিয়াসলি দেখতে হবে, দক্ষিণ এশিয়ার। আর বাংলাদেশ এবং মায়ানমারের একসাথে করা একটা ম্যাপ আপনাকে ডেফিনেটলি দেখতে হবে, কারণ রোহিঙ্গা ক্রাইসিস বাংলাদেশের একটা এভারগ্রিন ক্রাইসিস। এই ক্রাইসিস নিয়ে কোশ্চেন ম্যাক্সিমাম টাইম আসতেই থাকে। তো এইখানে আপনার অবভিয়াসলি হচ্ছে এই ম্যাপটা আপনার কাজে লাগবে। এরপর হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল টার্মের ব্যবহার করতে হবে, এই টার্মের ইয়াটা পাবেন আপনি মিরাজ ভাইয়ের কোর্সে। টার্ম কিরকম, আপনাকে বললো বাংলাদেশের অমুক অমুক প্রবলেম কিভাবে সলভ করবেন, তো আপনি তখন বলতে পারেন যে বাংলাদেশের এখন সে বেকারত্ব ইয়ে করতে হলে বা হচ্ছে বাংলাদেশের জিডিপি বাড়াইতে হলে এক্সপোর্ট লেড গ্রোথ থিওরি এটা কাজে লাগাইতে হবে, বা হিউম্যান ডেভেলপমেন্ট ক্যাপিটাল এটা কাজে লাগাইতে হবে, এটা অমর্ত্য সেনের একটা থিওরি। এই যে টার্মগুলা, এগুলো আপনার খাতায় এক্সট্রা ভ্যালু অ্যাড করবে, এই কথাগুলো যখন আপনি নীলকালি দিয়ে লিখবেন, নীলকালি দিয়ে আপনার খাতায় সেটা আলাদা মান বাড়াবে। সো এটা এরকম করবেন। রেফারেন্স, আপনার কোয়েশ্চেন শেষ আর লেখা শেষ, একটা কোয়েশ্চেন যেগুলো 15 মার্কের কোয়েশ্চেন, ওগুলোর নিচে আপনি রেফারেন্স দিবেন। রেফারেন্স কি, ধরেন বিবিসি, সিএনএন বা আল জাজিরা, প্রজেক্ট সিন্ডিকেট, অর্থাৎ 4টা 5টা পেপারের নাম আপনি দিয়ে দিলেন, এটা দেখতে সুন্দর করে যে আপনার আসলে এখান থেকে আপনি পড়েছেন, এগুলো আপনি এগুলোর নাম জানেন, ওয়াশিংটন পোস্ট অর হোয়াট এভার এলস। এরপর হচ্ছে আরেকটা জিনিস মাত্রই আমি মনে করলাম, সেটা হচ্ছে এখানে যেটা ওই আমাদের কনসেপচুয়াল পার্টের জন্য বিসিএস নেস্টের হচ্ছে একটা পিডিএফ ওরা প্রোভাইড করে, এটা পে করে কিনতে হয়, খুব অল্প দামে ওরা দেয়। এই নেস্টের পিডিএফটা একটা বার দেখতে পারেন, এবং এর পাশাপাশি আপনি মিরাজ ভাই বা হোসেন ভাই যার কোর্সই করেন, উনি আপনাদের ম্যাটেরিয়াল দিয়ে দিবে, এই ম্যাটেরিয়ালটা আপনার ফলো করতে হবে, ওইটা ফলো করলেই হবে, আর কোনো কিছু লাগবে না। ওইটা থেকে জাস্ট ওনার ক্লাস লেকচারটা দেখবেন এবং টানা হচ্ছে শুনবেন। এগেইন আমি বলতেছি ভাই, ওনাদের কারোর সাথে আমার ব্যক্তিগত সম্পর্কও নাই, ওনারা আমাকে চিনেও না, আলহামদুলিল্লাহ, সরি। তো ওনারা আমাকে চিনেও না, সো ওনাদের কোর্সের প্রমোশন করে আমার কোনো লাভ নাই। আমি আপনাদের ভালোর জন্য বলতেছি, ওনার কোর্সটা ভালো, আপনারা দেখতে পারেন, অল্টারনেট যে কারোরটা দেখতে পারেন। বই কোনোটা কিনে অত বেশি টাইম দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমার মতে বই না কেনাই ভালো, বই কিনে আমার কোনো কাজে লাগে না, একদম ব্র্যান্ড নিউ বই আমার কাছে পড়ে আছে। এগেইন প্রত্যেকটা এখানে কনফ্লিক্ট টোটাল হবে 8টা থেকে 10টা, এগুলা থেকেই সাধারণত কোশ্চেন আসবে। এই কোশ্চেন গুলার জন্য কিছু কিছু করে কোটেশন গুছাবেন, প্রত্যেকটার জন্য 2টা করে গুছাই রাখবেন। এবং কোটেশন গুলা কার, ধরেন হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধের যদি আপনি কথা বলেন, সেই ক্ষেত্রে ভারতের কিন্তু বিদেশ মন্ত্রী, ভারতের কিন্তু পররাষ্ট্রমন্ত্রী না, এই টাইপের টার্ম গুলো একটু খেয়াল করবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু ভারতের কিন্তু বিদেশ মন্ত্রী। তো এরকম মানুষের কিছু কোটেশন আপনারা লিখে রাখবেন। আর এইটা হচ্ছে ওই যে বললাম যে অ্যাজ ইট ইজ ওয়ার্ড বাই ওয়ার্ড মিলতে হবে এরকম না, আপনি মোটা দাগে আপনার কোটেশন যদি 80 থেকে 85% মিলছে মূলটার সাথে, ইনশাআল্লাহ এতে কোনো সমস্যা হবে না আশা করি। এরকমই আমি বেশিরভাগ মানুষকে এইভাবে পার করতে দেখেছি, আমি নিজেও এইভাবে পার পেয়েছি। অ্যাজ ইট ইজ হুবহু আপনি কোন কোটেশন দিয়ে ধরা খাবেন, যে কোটেশনে হচ্ছে হয়তো আপনি নজরুলের একটা কবিতার মধ্যে আপনি চেঞ্জ নিয়ে চলে আসলেন, এখানে তো ভাই আপনি ডেফিনেটলি ধরা খাবেন, এরকম কাজ করবেন না। তাছাড়া বাকিদের কোটেশন তারাও এত বদার করে না, কারণ ধরেন তারা বলেছে ইংলিশে, ওইটা বাংলাতে কনভার্ট করেছে আমাদের পত্রিকা, সেইটা তো আর হুবহু তো আর তারা বলেনি, তার মধ্যে তো এটা তো ভাবানুবাদ। তো আপনি ভাবটা ওরকম কাছাকাছি লিখতে পারলে ইনশাল্লাহ হবে। আর এখানে হচ্ছে লাস্টের যে কোয়েশ্চেনটা আছে, একটা কোয়েশ্চেন লাস্টে আসে আন্তর্জাতিকে, যেটা হচ্ছে প্রবলেম সলভিং। এটা রিসেন্ট আমলে যেটা হচ্ছে যে এখানে 4টা 5টা ভাগ করা থাকে, সেগমেন্ট করা থাকে। কিছু কিছু কোচিং দেখলাম বলছে যে এই সেগমেন্ট গুলা নিয়ে নাকি একটা অ্যান্সার করতে হবে, আমি জানি না এই জিনিস আসলে ওনারা কোথা থেকে পাইছেন। আমি প্রত্যেকটা সেগমেন্টের আলাদা আলাদা অ্যান্সার করেছিলাম, এবং সেটা করলেই হবে, কোনো সমস্যা নাই। ট্রাই করবেন যথাসম্ভব পয়েন্ট ইউজ করার কোয়েশ্চেন গুলার জন্য। 15 নম্বরের যে কোয়েশ্চেন, 15 নম্বরের কোয়েশ্চেন গুলা এভাবে আনসার করলে ভালো হয় যে প্রথমে আপনি ওই প্রবলেমের
নিয়ে একটা ভূমিকা লিখলেন, সংক্ষেপে তার একটা প্রেক্ষাপট লিখলেন, তারপর প্রবলেমের বর্তমান প্রসপেক্ট কি হচ্ছে একটা ম্যাপ দিলেন, কার কি করণীয় পয়েন্ট আকারে লিখলেন, মোটামুটি তারপরে কনক্লুশনে গেলেন। এই ক্ষেত্রে প্রেক্ষাপট যেটা, প্রেক্ষাপটের জন্য সাল আর ঘটনা প্রবাহ একটু দেখে রাখবেন। যেমন ধরেন আপনি ইসরায়েলের ক্রাইসিস নিয়ে লিখছেন, তো সেটা এরকম একটা টান দিবেন, টান দিয়ে এত সালে বেলফোর ঘোষণা, আবার এত সালে ইসরায়েলে প্রথম হচ্ছে তারা এই বসতি স্থাপন করে, এত সালে হচ্ছে তারা এই যুদ্ধ করে, এত সালে ইয়েম কিপুর যুদ্ধ করে, এত সালে আবার তারা এটা করছে, এত সালে প্রথম ইন্তিফাদা হয়, এরকম করে একটা টান দিয়ে লিখে ফেলবেন। এটা দেখতে সুন্দর লাগে এবং জিনিসটা আপনি আসলে পারেন সেটা বোঝা যায়। আর একটা জিনিস হচ্ছে এই মাত্র মনে করলাম কি জানি, আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রেই, আচ্ছা আবার মনে পড়লে বলবো, এটা এই মুহূর্তে মনে পড়ছে না। গণিত, গণিতের ক্ষেত্রে বেটার হয় ককটেল যদি পুরোটা করতে পারেন, ম্যাট ককটেল। আমি এটা পুরোটা করেছিলাম, কারণ আমি নিজে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, এবং আমার যারা হচ্ছে সিনিয়র ক্যাডার আছেন তারা বলেছিলেন যে ইঞ্জিনিয়াররা এইখানে এসে পচা শামুকে পা কাটে, তারা ধরে নেয় যে এইসব বাচ্চাদের ম্যাথ আমরা পারবো, এবং হলে যে তারা আর ম্যাথ মিলাতে পারে না, তো ম্যাথ প্র্যাকটিস করে যাওয়া। এই জন্য আমি পুরা ম্যাথ ককটেল টোটাল মেবি 3 বার করেছিলাম। প্রথম 2বার হচ্ছে পুরাটা করেছিলাম, আর 3 নাম্বার বার হচ্ছে প্রথম 2বার করার সময় যে অঙ্কগুলো আমি এক চান্সে পারি না এগুলো আমি দাগায় রাখছিলাম, সেই অঙ্কগুলো আমি করেছিলাম। তো আপনাদের হাতে এত সময় নাই, তাইলে আপনারা এখন কি করবেন, যারা লং টার্মে পরের বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনারা ডেফিনেটলি ম্যাথ ককটেল পুরাটা করবেন। যারা এখন 50-50 ইয়ে দিবেন, রিটার্ন দিবেন, এবং আপনার হাতে সময় বেশি নেই, আপনারা অন্তত প্রিভিয়াস ইয়ারটা দেখে যাবেন, কিছু অঙ্ক করে যাবেন। প্রিভিয়াস ইয়ারের কমে যাবেন না। পরীক্ষার হলে প্যানিক করবেন না। আমি 46 বিসিএস এ খুবই সহজ একটা অঙ্ক, যে দুইজন ব্যক্তি 135 ডিগ্রি অ্যাঙ্গেলে এত এত কিলোমিটার চলে গেল, এত ঘন্টা পর তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে, বাচ্চাদের একটা অঙ্ক, এটা আমি মিলাইতে পারি নাই। আমি টোটাল 40 মার্কসের আনসার করেছিলাম 1 ঘন্টা 20 মিনিটে। আমার হাতে বাকি 10 মার্ক আনসার করার জন্য ছিল 40 মিনিটস, বাট আমি সেটা পারি নাই। কেন? কারণ আমার মাথায় ওই দিন খুব প্রেশার ছিল, আমি ইঞ্জিনিয়ার, আমার তো ম্যাথে ফুল মার্কস তুলতে হবে, এই প্রেশারে পড়ে আমি আর ওই দিন ম্যাথ মিলাতে পারিনি। এই সহজ ম্যাথ আমি পারিনি কেন, আমি কজ 45 ডিগ্রি এটার মান আমি লিখছিলাম হাফ, যেটা হবে 1/√2। এই হাফ লিখে আমি নানান ভাবে অঙ্ক করে আমি আর মিলাতে পারিনি। অথচ আমার জন্য 10 মার্কের জন্য আমার মাত্র আমার কাছে হিউজ টাইম ছিল 40 মিনিট, এই 10টা মার্ক আমি পারিনি, লাস্টে আমার 40 আমি হচ্ছে আনসার করতে পেরেছি। তো এই কাজ আপনারা প্যানিক করবেন না, আপনি প্রেশার নিবেন না যে আজকে আমার সব পারতে হবে, সব পারতে হবে। আপনার ইউজুয়াল গতিতে আগাবেন, যা পারার পারবেন, যা না পারার পারবেন না, বাদ, শেষ। পরীক্ষার কোশ্চেন যদি কঠিন হয় প্যানিক করবেন না। 47-এ ম্যাথের কোশ্চেন যখন সবাই পেয়েছে, একটা নিচে চতুর্ভুজের একটা ছবি ছিল, এই চতুর্ভুজের ছবি আর উপরে একটা এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স, এরকম একটা ইকুয়েশন 3টা ছিল, 3টা থেকে এক্স এর ভ্যালু বের করতে বলবে এরকম। এইটা দেখে মানুষজন শেষ, তাদের পরীক্ষা এখানে শেষ, যে হাই হাই কি সর্বনাশ হলো আজকে। আমি হচ্ছে ইউজুয়ালি যেটা করি, আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা ইউজুয়ালি ট্রাই করবেন কোশ্চেন গুলো সিকোয়েন্সিয়ালি লেখার, 1 তারপর 2 তারপর 3 এরকম সিকোয়েন্সিয়ালি লেখার, সিরিয়াল ব্রেক করবেন না। এতে করে যেটা হয়, আপনার কোনো একটা কোশ্চেন ধরেন আপনি কম পারেন একটু, কিন্তু আপনি ওই বাকিগুলার মতো সেম কলেবরেই লিখেছেন, সেম পরিমাণ মানে ইউনিফর্মলি লিখেছেন এবং সিকোয়েন্সিয়ালি লিখেছেন, টিচার কিন্তু ধরতে পারবে না যে আপনি কোন কোশ্চেনটা আসলে কম পারেন। কিন্তু যদি আপনার এরকম হয়, খাতার আপনি 10 নাম্বার দিয়ে শুরু করেছেন, 1 নাম্বার লাস্টে লিখেছেন, এবং 10 নাম্বার কোশ্চেন আপনি লিখছেন 8 পেজ, 1 নাম্বার কোশ্চেন লিখলেন 4 পেজ, তার মানে টিচার বুঝবে যে 1 নাম্বার আসলে আপনি পারেন না, ওই জন্য ওটা লাস্টে লিখছেন এবং মাত্র 4 পেজ, ওয়ারাজ আপনি শুরু করছেন 10 দিয়ে, সেটা 8 পেজ লিখছেন। তো এটা একটা ট্রিক্স, আপনারা সিকোয়েন্সিয়ালি আগাবেন, এবং পিএসসি আশাও করে আপনারা সিকোয়েন্সিয়ালি আগাবেন, এটা টিচারের হচ্ছে মেন্টাল প্রেশার কম পড়ে, টিচার আপনার উপর প্রসন্ন থাকবে। আচ্ছা, তো কি জানি বলছিলাম, ও ম্যাথের ক্ষেত্রে আমি হচ্ছে 1 নাম্বার দিয়ে আমি শুরু করলাম, 1 আর আমার মেলে না 47-এ, এরপর 2ও দেখি মেলে না, এবার আমি তো একটু প্যানিক করলাম যে হাই হাই, তাহলে আমি কি সর্বনাশ করতে যাচ্ছি। তারপর আমার মনে হলো আমি পারতেছি না, আমি কিন্তু ম্যাথে মোটামুটি ভালো, আমি পারতেছি না মানে এখানে আসলে অনেক মানুষ পারতেছে না। সো টুডে ইজ দ্য ডে। আজকে যদি আমি একটু মাথা ঠান্ডা করে ইউজুয়াল অঙ্কগুলা, এর মধ্যে সহজ অঙ্ক কিন্তু ছিল, ওই অঙ্কগুলা করতে পারি, ইনশাল্লাহ আজকে আমার পরীক্ষা ভালো হবে। এটা তখন আমি মাথা ঠান্ডা করলাম, করে আমি শুরু করলাম, এবং ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি মিলায় আমার হচ্ছে 46.5 থাকে এই 47 বিসিএস এ, সরি 76.5 এটা হচ্ছে থাকে। এটা কিন্তু এই বিসিএস এর জন্য মোটামুটি যথেষ্ট ভালো না মার্ক। সো ভালো মার্ক এটা আপনারা, আচ্ছা একজন কোশ্চেন করেছেন, ফার্স্ট ইমপ্রেশন খারাপ করে ফেললে কি ঠিক হবে?
এটা তো আসলে ভাই একটু ঠিক করাটা কঠিন, কারণ ইউ উইল নেভার গেট এ সেকেন্ড চান্স টু মেক এ ফার্স্ট ইমপ্রেশন। এটা ভাইবার ক্ষেত্রে, রিটেনের ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই সত্যি। সো ট্রাই করবেন যে ফার্স্ট ইমপ্রেশনটা যাতে খারাপ না হয়। একান্ত খারাপ হয়ে গেলে তখন আর ওই মাথা ঘামাবেন না, আপনি আপনার বেস্ট পারফরমেন্সটা দিবেন, রিজিকে যা আছে তাকদিরে যা আছে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে আমি তখন এই যে মাথা ঠান্ডা করে গিয়েছি, এতে করে যেটা হয়েছে যে আমার মোটামুটি একটা ভালো ডিসেন্ট একটা মার্ক কিন্তু আমি ওখানে সিকিউর করতে পেরেছি 47 বিসিএস। আমার তো আর ইনশাল্লাহ লাগবে না 47, কারণ আমি ফার্স্ট চয়েস অলরেডি পেয়ে গেছি। সাইড নোট, অবভিয়াসলি সাইড নোট দিবেন। আপনি বিসিএস এ প্রিভিয়াস ইয়ারের মার্কশিট গুলা দেখলে দেখবেন মানুষের মার্ক ওই 50-এ 50 খুব কম। কি আছে 46 আর 47, 48, এই মার্ক কোথায় কাটছে, 1-2 মার্ক করে কোথায় যাচ্ছে এই সাইড নোটে। সো সাইড নোট সুন্দর করে দিবেন, সাইড নোট মিস করবেন না। কোন সূত্র ইউজ করলে পাশে লিখে দিবেন কোন সূত্র ইউজ করলেন। তারপর ভাগগুণ কিছু একটা করলে পাশে ট্রাই করবেন লিখে দিতে। তবে এই কাজ প্রথমেই করবেন না, তাহলে কিন্তু আনসার শেষ করতে পারবেন না। প্রথমে আগে যথাসম্ভব ক্লিয়ার ভাবে পুরাটা খাতা শেষ করবেন, খাতা পরিষ্কার রাখবেন, কাটাকাটি করবেন না। কাটাকাটি করলে ম্যাথে খুব বাজে লাগে। আপনারা মোটামুটি যথাসম্ভব আগাবেন। তারপর আপনি যখন হচ্ছে ম্যাথ মোটামুটি আগায় গেছেন শেষ, তখন হচ্ছে দ্রুত সাইড নোট গুলা বসাতে থাকবেন, যত বসাতে পারেন তত বেশি আপনার লাভ। আগে কিন্তু অঙ্ক শেষ করে নিবেন, নাহলে ভাই বিপদে পড়বেন। আরেকটা জিনিস হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আপনারা গোজামিল দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা হচ্ছে পরিষ্কার ভাবে লাইন টু লাইন ম্যাথ করবেন, শর্ট করে জাম্প দিয়ে চলে যাবেন না। টিচার আপনার জাম্পিং দেখতে আসে নাই। আপনি ম্যাথ পারেন এটা তাকে বুঝাইতে হবে, সেটা ম্যাথ করে বুঝাইতে হবে। ম্যাথ না করে মাথার মধ্যে ক্যালকুলেশন করে জাস্ট এখানে উত্তর লিখে আপনি বুঝাইতে পারবেন না। সো এটা বি কেয়ারফুল। টিচারের উপর বেশি পণ্ডিতি করতে যাবেন না। আবারও বলতেছি, এই টিচাররা হচ্ছে কলেজের বা ভার্সিটির অনেক সিনিয়র টিচার, ক্ষেত্র বিশেষে তারা আমলা, রিটায়ার্ড আমলা। তারা ভাই আমাদের মতো 2 দিনের দুনিয়া দেখা মানুষ না, তারা পুরা দুনিয়া ঘেটে ফেলছে। তো তাদেরকে ধোকা দিতে যাবেন না। লাস্টে গিয়ে উত্তর, যেটা উত্তর সুন্দর করে লিখবেন, উত্তর লিখে এটা বাক্স করে দিবেন, যাতে এই জিনিসটা চোখে পড়ে উত্তরটা কত। ওকে, ম্যাথ গেল। মানসিক দক্ষতা, মানসিক দক্ষতার ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের আপনার হচ্ছে 35 বিসিএস থেকে 47 বিসিএস পর্যন্ত সবগুলা রিটেন দেখতে হবে। রিটেনের মেন্টাল অ্যাবিলিটি এবং 10 to 50 প্রিলির সব মেন্টাল অ্যাবিলিটি দেখতে হবে। একবার, অন্তত একবার দেখা লাগবে। এরপর আপনি যখন রিভাইজ করবেন, রিভিশনের সময় আমার একটা শীট আছে, এই শীটটা তখন দেখবেন, তখন এই শীটটা আপনারা রিলেট করতে পারবেন। প্রথমে যদি আমার শীটে চলে যান, আপনারা শীটের আগাও বুঝবেন না, মাথাও বুঝবেন না, রিলেট করতে পারবেন না। সো আপনার প্রথম কাজ হচ্ছে আগে একটা বার প্রিভিয়াস ইয়ার পড়া, তারপর এই শীটে আসা, তাহলে আপনি এটা সুন্দর করে রিলেট করতে পারবেন যে আমি কি লিখেছি এবং এটা কিভাবে ইউজ করতে হবে। আমি হচ্ছে 46 বিসিএস এর আগে যখন আমি মেন্টাল অ্যাবিলিটির পরীক্ষা কয়েকটা দিলাম, এই যে ফাইনাল মডেল টেস্ট উত্তরণে, এটা দেওয়ার পরে দেখি যে ভাই মানুষজন এটাই অনেক মার্কস পাচ্ছে, লাইক 35, 40, 45 এরকম পাচ্ছে। হোয়ারাজ আমার মার্ক হচ্ছে 25 to 30। এত বাজে মার্ক কেন পাচ্ছি? পরে ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসছে, মানুষজন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলা ভালো করে পড়াশোনা করে আসছেন এবং ওনারা ওইটা পারতেছে, হোয়ারাজ আমি এটা পারতেছি না। তো এইখানে আমি ধরা খাচ্ছি। তো এইখানে এই টাইপের ধরা আসলে খাওয়া যাবে না, এটা বি কেয়ারফুল। তারপরে আসি হচ্ছে, কোথায় ছিলাম, স্লাইডে। হ্যাঁ, স্লাইডটা কোথায়? ওকে, মানসিক দক্ষতাতে রিভিশনের সময় জাস্ট আমার শীট, তার আগে না। রিভিশনে আর একটা জিনিস হচ্ছে, কিছু কোয়েশ্চেন আসে যেমন হচ্ছে কিছু গোনাগুনি করতে দেয়, যে ত্রিভুজ গুণ, চতুর্ভুজ গুণ, এই টাইপের কোয়েশ্চেন নিয়ে আগে আমি প্যানিক করতাম যে এগুলো আমি কিভাবে পারবো, এত কোয়েশ্চেন তো পারি না। বাট পরে দেখলাম যে এই গোনাগুনি না আসলে হচ্ছে মোটামুটি প্রিভিয়াস ইয়ারের গুলাই বারবার রিপিট হয়। সো প্রিভিয়াস ইয়ারের গোনাগুনি গুলা আমি একটা জায়গায় হচ্ছে লিখলাম, আমার ওয়াইফকে বললাম লিখে দিতে সুন্দর করে, উনি হচ্ছে এঁকে টেকে দিলেন এবং আমি ওই শীটটাই বারবার পড়েছি। ওইখান থেকে আমি হুবহু কমন পেয়েছি, জাস্ট হলে গিয়ে আমি ছেপে দিয়েছি একদম, যেটা আসছে যে এইটা এরকম আসছে আমি দেখলাম, ওইটা আমি ওরকম জাস্ট এটাই 20টা ত্রিভুজ আছে বা এটাই 18টা আছে এরকম। এই যে গুণাগুণী নামে একটা শীট আছে আমার ওই ইয়েতে দেয়া আছে, এটা জাস্ট এখান থেকে একবার দেখলেই হবে। আচ্ছা, আমি যেরকম নোট, আমার ভাই সব নোট আমি দিয়ে দিয়েছি, এর বেশি নোট আমার নাই। আর
এর ক্ষেত্রে আমি আসলে চাকরি করতাম, তো আমার এর বেশি নোট করা আমার পক্ষে হিউম্যানলি পসিবল ছিল না, আমি করিও নাই। তো আমার সব নোটই আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিছি। আহ এই যে দেখেন গুণাগুণি, এই যে এইখানে 30টা টোটাল বর্গ আছে, এখানে টোটাল 8টা ত্রিভুজ আছে, এখানে 16টা ত্রিভুজ আছে, এখানে 4টা আয়ত, 5টা বর্গ আছে। এইটাই এইখানে যা আছে প্রিভিয়াস ইয়ারে মোটামুটি এইগুলাই ঘুরায় ফিরায় বারবার আসছে বারবার আসছে। যেমন এই কোশ্চেনটা, এটা 46, আমি জাস্ট হলে ঢোকার আগে আমি মুখস্থ করে গেছি যে এই চেহারা, এর মধ্যে 20টা ত্রিভুজ আছে। 46-এ আমি গিয়েই দেখছি এটা আসছে, 20টা ত্রিভুজ দাগাই দিছি। 47-এও এটা আসছে, 20টা ত্রিভুজ আমি দাগাই দিছি। কোনো চিন্তা করা নাই, কোনো গুণাগুণি নাই। তো এইটা হচ্ছে মোটামুটি মুখস্থ টাইপের। এই শীটটা আপনারা দেখলেই হবে, এর বাইরে গুণাগুণি যা আসবে, যদি হলে সময় থাকে তখন গুনতে বসবেন, নাহলে এখানে বেশি সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপর হচ্ছে আসেন বিজ্ঞানের ক্ষেত্রে। বিজ্ঞানের ক্ষেত্রে ভাই, বিজ্ঞানের হিউজ সিলেবাস, হিউজ মানে হিউজ। এখন তাহলে আপনারা কি করবেন? যারা 51 দিবেন বা তারপরে দিবেন, তারা হচ্ছে এখন থেকে সায়েন্স আওয়ার পড়েন। সায়েন্স আওয়ার পুরাটা 2 থেকে 3 বার যদি রিডিং দিতে পারেন, ইনশাআল্লাহ এটা ইনাফ হবে। কোনো কিছু বুঝতে না পারলে চ্যাট জিপিটি করবেন, চ্যাট জিপিটি এখন আছে, পড়াশোনার ক্ষেত্রে এক্সকিউজ দেওয়ার কোনো কারণ নাই। প্রেজেন্টেশনে জোর দিবেন। প্রেজেন্টেশনে জোরটা কেমন? ধরেন আপনাকে কোশ্চেন করলো যে অমুক অমুক ক্যাটাগরির 3টা প্রাণীর নাম লেখো, তো আপনি কিভাবে লিখবেন? এই অমুক ক্যাটাগরির 3টি প্রাণীর নাম। কি প্রাণীর নাম? এখানে একটা গোল্লা, একটা প্রাণীর নাম, একটা গোল্লা, একটা প্রাণীর নাম, একটা গোল্লা, একটা প্রাণীর নাম। ক খ গ দিয়ে বা 1 2 3 দিয়ে না লেখাচ্ছে, এরকম লিখলে সেটা দেখতে সুন্দর লাগে, টিচার একদম চোখে পড়বে, আচ্ছা 3টা প্রাণীর নাম আছে, ওকে ফাইন, মার্ক দিয়ে দিলাম। ভিজুয়াল ইফেক্ট আপনার বেশি করে দিতে হবে, পুরা খাতায় নীল কালির অনেক ইউজ থাকতে হবে, এবং যথাসম্ভব ছবি দিতে হবে। যেখানে পারবেন ছবি দিবেন, পারলেই ছবি দিবেন, পারলেই ছবি দিবেন। যত বেশি ছবি দিবেন এখানে তত মার্ক বাড়বে। বিজ্ঞান ছবির খেলা। টু দা পয়েন্ট আনসার করবেন, কোনো এখানে হেজিবেজি কথাবার্তা লিখবেন না, বেশি কথা লিখতে যাবেন না, আনসার শেষ করতে পারবেন না। ধরেন আপনাকে বললো ক এবং খ এর মধ্যে পার্থক্য লেখেন, তো আপনি এখানে লেখা শুরু করলেন ক এবং খ এর মধ্যে পার্থক্য নিম্নরূপ, এই কথা লেখারও দরকার নাই। জাস্ট ক, আমি এরকম লিখতাম ভিএস খ, এই নিচে ছক, ছকের মধ্যে টান দিয়ে ঝাপাঝাপ পার্থক্য লিখে ফেললাম। একদম হুবহু এটাই আমি খাতায় করেছি। মানে কোনো, অথবা আপনি যদি কিচ্ছু লেখেন নাই, জাস্ট এরকম ক খ এরকম বাক্স করে আপনি জাস্ট লিখে দিয়েছেন, উপরে এটাও নাই, কোনো সমস্যা নাই, টিচার বুঝবে এখানে কি হয়েছে। বিজ্ঞানে ভাই অনেক লেখা, অনেক লেখা লাগে। তো বি কেয়ারফুল, এখানে একটা এক্সট্রা লাইন লিখবেন মানে আপনি আপনার কাজের জিনিস এক্সট্রা এক্সট্রা লাইন আপনি, মানে কাজের জিনিসের একটা লাইন আপনি খেয়ে ফেলছেন, ওটা কম লিখতে পারবেন। নীল কালিতে যত হেডিং আসবে সব নীল কালি দিয়ে লিখতে হবে। ছবিতে একটা ছবি আঁকলেন, অমুকের একটা ছবি, এর নিচে ডেফিনেটলি লিখতে হবে চিত্র অমুক, অমুক লেখে নিচে একটা টান দিবেন। ক্যাপশন ছাড়া চিত্র বিজ্ঞানে কোনো মতেই গ্রহণযোগ্য না। আবারও বলছি, ক্যাপশন ছাড়া চিত্র কোনো মতেই গ্রহণযোগ্য না। চিত্র দিবেন এবং নিচে এরকম লিখে দিবেন চিত্র অমুক। আমার বিজ্ঞান খাতাটা বের করি একটু। যদিও 47-এর এই মডেল টেস্ট আমার খুব একটা ভালো হয়নি, তাও মোটামুটি একটা আইডিয়া পাবেন এখান থেকে। আমার 46-এর এর তুলনায় ভালো হয়েছিল এই মডেল টেস্টের তুলনায়। এই যে দেখেন, ইথার নিয়ে লিখতে বলেছে, এই যে নীলকালি, ইথার কি নীলকালি, এই যে বৈশিষ্ট্য নীলকালি। মূল খাতাও আমার এরকমই, লেজার, এই যে নীলকালি, এই নীলকালি দিয়ে এগুলা চোখে দেখাইতে হবে। লেজারের চিত্রটা আসলে এখানে দেয়া খুবই জরুরি ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম, সো আমি লেজারের চিত্রটা তখন দেই না। এই যে ব্যবহার, সব পয়েন্ট পয়েন্ট পয়েন্ট, যত কম কথায় লেখা যায়। ঘন কোণ, এই যে ঘন কোণের চিত্র, যা কিছু দরকার চিত্র দিবেন। এই যে এরকম সূত্র, তারপর আপনার হচ্ছে বিক্রিয়া, এগুলা যত বেশি দিতে পারবেন তত আপনার লেখা সুন্দর হবে, তত লেখার মান বাড়বে। চৌম্বক ফ্লাক্স, এখানেও ছবি দেওয়া দরকার ছিল, আমি যেটা দেই নাই। এই যে বিনতির চিত্র দেই নাই, এই চিত্রগুলো দেওয়া দরকার ছিল এখানে, এগুলো আমার ভুল হয়েছিল এই মডেল টেস্টে। এই চিত্রগুলো দিতে হবে, এবং আমি 46 বিসিএস এ যথাসম্ভব এগুলা করেছি। এই টাইপের কাটাকাটি কম করবেন, এই যে আমি এখানে কাটাকাটি করেছি, এই টাইপের কাটাকাটি যথাসম্ভব কম করবেন, এগুলা করবেন না, এগুলা খাতায় মানে বাজে দেখায় এগুলা। এই যেখানে কাটাকাটি করেছি, কাটাকাটি যত কমানো যায় ভাই, আপনার হাতের লেখা খারাপ হোক সমস্যা নাই, কিন্তু কাটাকাটি করা যাবে না। আচ্ছা, এইখানে যে এই খাতাগুলা দেখবেন, এখানে সবগুলা খাতায় মোটামুটি আমার দেয়া আছে এক্সেপ্ট ম্যাথ, কারণ ম্যাথের আসলে খাতা দেখে কোনো লাভ নাই, বাদ বাকি সবগুলাই দেয়া আছে, আপনারা এখান থেকে দেখলেই আশা করি হবে। আচ্ছা, আর কি কোনো কিছু বাকি আছে রিটেনের? আর কোনো কিছু বাকি নাই, মোটামুটি এইটুকুই ছিল রিটেন নিয়ে। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনারা সেটা হচ্ছে কমেন্টে করতে পারেন। আমি আমার সাধ্যের মধ্যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কয়েকটা আনসার দেওয়ার পর হচ্ছে আমরা মোটামুটি শেষ করে দিব আজকের মতো। আর আপনাদের
আমার এই নোটগুলা দেখলে আশা করি এবং আমি যেভাবে বললাম ইনশাল্লাহ এটা খুব সহজে আপনারা গুছায় নিতে পারবেন। বিশেষত বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এইগুলাতে বই টই কিনে পড়ে মাথা টাথা নষ্ট করে ফেলবেন না। যেটা বলছি ওনাদের দুইজনের যে কারো আপনারা যারে ভালো লাগে তারটা কোর্সে আপনারা এনরোল করেন। হোসেন আলী ভাইয়েরটাও সুন্দর, আবার হচ্ছে ভাইয়ের, হোসেন আলী ভাই কিন্তু খুব সুন্দর করে বুঝান। উনি হচ্ছে বাংলাদেশের বা ইন্টারন্যাশনাল ঘটনাগুলো খুব গল্পের মতো করে বুঝান। আবার মিরাজ মিয়া ভাইয়ের কোর্সে, উনি তো আয়ের স্টুডেন্ট, ওনার আয়ের টার্মিনোলজির ইউজ গুলা খুব সুন্দর। এবং আপনারা যদি হচ্ছে করেন, হোসেন আলী ভাইয়ের কোর্সে এনরোল করবেন, করলে দেখবেন হোসেন আলী ভাইয়ের হচ্ছে প্রি রেকর্ডেড দুইটা ভিডিও আছে। উনি হচ্ছে খাতা কাটছিলেন লাইভে, সেই দুইটা ভিডিও ওইখানে আমার খাতা আছে। বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক, ওই দুইটা ছিল আমার প্রথম মডেল টেস্ট দেয়া। তো ওইখানে আমি দিয়েছিলাম এবং ওইটা আমার খুবই মানে একদম নুব লেভেলের লেখা, বাট ওইটা আমার শুরু ছিল। এবং ওইটার ক্রিটিসিজম দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমি প্রথম থেকে আস্তে আস্তে ইভলভ করেছি। আর হচ্ছে ফাইনাল মডেল টেস্ট ডেফিনেটলি দেওয়ার একটা চেষ্টা করবেন। ফাইনাল মডেল টেস্ট না দিয়ে পরীক্ষার হলে যাওয়াটা একটু, সেটা মানে হয়ে যায়, মানে একটু রিস্কি হয়ে যায়। কারণ টাইম ম্যানেজমেন্ট একটা হিউজ ইস্যু। এখানে একটা জিনিস বলি, টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা টাইম ভাগ করে নেবেন। একটা কোশ্চেনের জন্য কত মার্ক, কতটুকু, কত মিনিট আপনি লিখবেন, পেজ গুনবেন না, টাইম গুনবেন। এরপর ওই টাইমের মধ্যে আপনি যা লেখছেন শেষ, পরের কোশ্চেনে চলে যাবেন, আদারওয়াইজ আপনি কিন্তু শেষ করতে পারবেন না। সো টাইম ম্যানেজমেন্ট ইজ ড্যাম ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্টটাই বেশি জরুরি। আপনি যদি পুরা খাতা শেষ করে আসেন, লেখে সবগুলা কোশ্চেন আপনি যদি লিখে আসেন, 900 মার্ক আনসার করে আসেন, ইনশাআল্লাহ আপনার এটা বেটার রেজাল্ট আসবে। বাট আপনি কোশ্চেন ফালায় রেখে আসলে হবে না। আপনি চিন্তা করেন তো, 20 মার্কের দুইটা কোশ্চেন, একটা কোশ্চেন আপনি যতই ভালো লেখেন সে আপনার 14 দিল, আরেকটা কোশ্চেন আপনি লেখলেনই না, তা পাইলেন 14। এর চেয়ে দুইটা কোশ্চেন আপনি মডারেট লিখলেন, আপনার দুইটায় 10 দিল, আপনি পাইলেন 20। তো কোনটায় আপনার লাভ বেশি হলো? সো ডেফিনেটলি আপনি পরীক্ষা শেষ করে আসবেন। আপনার টাইম ম্যানেজমেন্ট অনেক জরুরি। আচ্ছা, রুদ্র মোহাম্মদ ভাই, ভয়ের কিছু নাই। রিটেন হচ্ছে জাস্ট একটা মেন্টাল গেম, সাথে ফিজিক্যাল গেমও, খুব আহামরি কোনো কিছু না। আমি কোন কলম ব্যবহার করতাম? দড়ি দিয়ে। ভাই এইগুলা হচ্ছে অনেক এক্সাজারেশন কথাবার্তা, যে দুইটা কলম এই ব্যাংকের মতো করে বেঁধে রাখতে হবে, লিখতো একটা কালার একটা নর্মাল, এ তো ভাই মানে আপনার ক্যাডার হইতে যে আপনি তো জীবন যৌবন সব ধ্বংস করে দিবেন না। এগুলা আমার কাছে এক্সাজারেশন লাগে। আপনি দুইটা কলম রাখবেন, একটা কালো একটা নীল। আমি হচ্ছে আইটিন ব্যবহার করতাম, ম্যাটাডোর। আর নীলটা আমি জানি না, এটা একটা জেল পেন, ডাক্তারদের ফ্রি জেল পেন। জাস্ট লিখতাম, লেখার মধ্যে ওটা সুইচ করতাম। এটা আপনি যত মডেল টেস্টের প্র্যাকটিসটা করবেন, তত এইখানে আপনার হাতের লেখার স্পিড আসবে এবং এটা আপনি করতে পারবেন। হাতের লেখার স্পিডটা অনেক জরুরি, কারণ আপনার লেখার ভলিউম কিন্তু অনেক, লেখে শেষ করা লাগে। কোশ্চেন ফেলে রেখে আসলে কিন্তু বিপদে পড়বেন। বিশেষত বাংলা, ধরেন বাংলা রচনা আছে, আপনি 3 পেজই লিখলেন রচনা, আপনি হয়তো টাইম পান নাই 3 পেজ, আপনি মাঝখানে ছেড়ে রেখে চলে আসবেন না ভাই। আপনার হয়তো লাস্টে 1 মিনিট বা 1.5 মিনিট আছে, আপনি ছোট করে হাফ পেজে হইলেও ওইটার একটা কনক্লুশন দিবেন, তাইলে অন্তত 3 পেজ হইলেও আপনি এটা হচ্ছে শেষ করছেন। ইনকমপ্লিট জিনিস রেখে আসবেন না। 3 পেজ হইলেও শেষ করছেন, কিন্তু 4 পেজ লিখছেন, 5 পেজ লিখছেন, আপনি ইনকমপ্লিট রেখে আসছেন, ভাই ওই 3 পেজ কিন্তু বেশি মার্ক পাবে, কারণ সে শেষ করে আসছে, তার মাথায় ওইটুকু সেন্স আছে যে এটা শেষ করতে হবে। আচ্ছা, ডাটা, কোন কোন ডাটা পড়বো? ডাটা হচ্ছে আসলে আপনারা মোটামুটি যদি দেখেন যে পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা জিডিপি, লাস্ট 3 বছরের ইনফ্লেশন, অনেকে 4 বছর 5 বছর পড়ে, আমি 3 বছর পড়েছিলাম। তারপর বিদেশে যে আমরা ম্যান পাওয়ার পাঠাচ্ছি তাদের স্কিলনেস কতটুকু, এটা অর্থনৈতিক সমীক্ষাতে এই ডেটাটা আপনারা পাবেন। তারপর হচ্ছে বাংলাদেশে প্রাইমারিতে ঝরে পড়ার হার, বাংলাদেশে হচ্ছে নারী শিক্ষা কতটুকু বাড়তেছে সেই হার, দেন হচ্ছে বর্তমানে মহিলা ডিসি কতজন, বর্তমানে মহিলা সচিব কতজন, ব্যাংকে কত, ব্যাংকিং সেক্টরে কত পার্সেন্ট মহিলা আছে, সম্ভবত 18% অ্যারাউন্ড। তারপর হচ্ছে বাংলাদেশে দারিদ্রতার হার কত, এই টাইপের ডেটা, আসলে কমন ডেটা, যেগুলো খুব আহামরি ডেটা আপনার বা একদম আকাশ থেকে নাজিল করে আনতে হবে এরকম না জিনিসটা। ওকে, আর কোনো কিছু, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে বলেন, 1 মিনিট, তারপর আমরা চলে যাব কোশ্চেন না থাকলে। আচ্ছা, কোশ্চেন সম্ভবত নাই। তো আপনারা হচ্ছে ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা, সুন্দরভাবে রিটেন দেন। আর রিটেন আসলে শুধুমাত্র এইখানে না, আপনারা যেখানেই দিবেন ওখানেই রিটেন আসলে কাজে লাগবে। যেমন আমি বেবিচকে দিয়েছিলাম, এনএসআই দিয়েছিলাম, প্রত্যেকটা জায়গায় রিটেন আমার কাজে লেগেছিল। রিটেন ছাড়া আপনার ভালো চাকরি অ্যাচিভ করা টাফ। প্রথমে প্রিলি, তারপর রিটেন,
তারপর আপনার না ভাইবা। ভাইবার আগে হচ্ছে আবার আমি কোনো লেখা দিব ইনশাল্লাহ, অথবা আমি হচ্ছে কোনো ইয়ে করবো না, বা দেখি 50 বিসিএস এর ভাইবা আসুক তখন, বা তার আগে তো 47 এর ভাইবা আছে, তখনই বলবো না ইনশাল্লাহ। আর রিটেনের জন্য এইটুকু দেখলেই আশা করি ইনাফ হবে।